নমস্কার, আমি তানিয়া। সবাইকে স্বাগত জানাই। আমার গল্পের আসরে তোমরা গত ২ সপ্তাহ ধরে শুনছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দম্পতি। জানি তোমরা তৃতীয় পর্বের জন্য ওয়েট করে আছো। চলো আর দেরি না করে শুরু করছি আজকে তৃতীয় পর্ব। শুনতে থাকো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দম্পতি। বায়স্কোপ হইতে বাহির হইয়া নির্মল বলিল, চা খাবে? তা মন্দ হয় না। চলো, কাছেই আমার এক বন্ধুর বাড়ি, তোমায় আলাপ করিয়ে দিই। মিনিট ৫ রাস্তা দূরে একটা গলির মোড়ে বেশ বড় একখানা বাড়ির সামনে গিয়া নির্মল বলিল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। কিছুক্ষণ পরে একটি সুপুরুষ যুবকের সঙ্গে নির্মল ফিরিয়া আসিল। হাসিয়া বলিল, এই যে আলাপ করিয়ে দিই, এরই নাম গদাধর বসু। গদাধর অবাক হইয়া চাহিয়া বলিলেন, আরে শচীন যে, তুমি এখানে? আরে এসো ভাই এসো। আর নির্মল আমাকে বললে কে এসেছে দেখো। তুমি যে দয়া করে এসেছো, আমি ভাবলাম না জানি কে। তা তুমি নাকি? হ্যাঁ, সত্যি? এটা কাদের বাড়ি? আরে এসোই না, অনেকদিন দেখাশোনা নেই, সব কথা শুনি। সম্পর্কে শচীন তাহার জ্যাঠাতুতো ভাই, অর্থাৎ বড় তরফের সত্যনারায়ণ বসুর বড় ছেলে। আরবারে কুসুমবাবনির দয়ের ভাগ বাটোয়ারার সময় ইহারই উদ্দেশ্যে শ্লেষ করিয়া কথা বলিয়াছিলেন গদাধর। শচীন বকিয়া গিয়াছে, এ কথা গ্রামের সকলেই জানিত। তবে গদাধর শুনিয়াছিলেন আজকাল সে ভালো হইয়াছে, কলিকাতায় থাকিয়া কি চাকুরি করে। গদাধর বলিলেন, তা নির্মলের সঙ্গে তোমার দেখাশোনা হয় নাকি? শচীন হাসিয়া বলিল, কেন হবে না? তুমি তো আর দেশের লোকের খোঁজ নাও না, শুনলাম বাড়ি করেছে কলকাতায়। হ্যাঁ, সে আবার বাড়ি, কোনো রকমে ওই মাথা গোজবার জায়গা। ও, তা বৌদিকে এনেছ নাকি? হ্যাঁ, অনেক দিন। আমাদের তো আর যেতে বললে না একদিন, সন্ধানী কি রাখো? তা কি করে সন্ধান রাখি বলো? নির্মল নিয়ে এলো, তাই তোমাকে চোখে দেখলুম এই এতকাল পরে। তুমি তো গ্রাম ছাড়া আজ প্রায় ৩ বছরের ওপর। শচীনের সঙ্গে গদাধর বাড়ির মধ্যে ঢুকিলেন। বাহিরের ঘর পার হইয়া ছোট একটি হলঘর। হলঘরের চারিপাশে কামরা, সামনে দোতলায় উঠিবার সিঁড়ি। একটা বড় ক্লক ঘড়ি হলের একপাশে টিকটিক করিতেছে। কাঠের টবে বড় বড় পাম গাছ। শচীন ইহাদের লইয়া দোতলার সিঁড়িতে উঠিতে উঠিতে ডাক দিল, ও শোভা, কাদের নিয়ে এলুম দেখো। শচীনের ডাকে একটি মেয়ে ঘর হইতে বাহির হইয়া আসিয়া সিঁড়ির মুখে দাঁড়াইল। তার পরনে সাদা সিধে কালো পাড় ধুতি, অগোছালো চুলের রাশ পিঠের উপরে পড়িয়াছে। মুখে চোখে মৃদু কৌতূহল। মুখে সে কোনো কথা বলিল না। ৩০-এর বেশি বয়স কোনো মতেই নয়, খুব রোগা নয়, দোহারা গড়ন, রং খুব ফর্সা। শচীন বলিল, বলো তো শোভারানী, কে এসেছে? মেয়েটি বলিল, কি করে জানব? আশ্চর্য এই যে মেয়েটি কাহাকেও অভ্যর্থনাসূচক একটা কথাও বলিল না বটে, তবু তাহাকে অভদ্র বলিয়া মনে হইল না গদাধরের। এমন মুখশ্রী তিনি কোথায় যেন দেখিয়াছেন। দেখিয়া ভাবিতেছিলেন, বেশ চমৎকার মুখ, কিন্তু কোথায় দেখিয়াছিলেন কিছুতেই মনে করিতে পারিলেন না। সকলে উপরে উঠিলেন। বারান্দায় বেতের চেয়ার খানগত গোল করিয়া পাতা, মাঝখানে একটা বেতের টেবিল। সেখানে শচীন তাহাদের বসাইয়া মেয়েটির দিকে চাহিয়া বলিলেন, ইনি শ্রীযুক্ত গদাধরচন্দ্র বসু, আমার খুড়তুতো ভাই। আমাদের বয়স একই, ২-১ মাসের ছোট বড়। মার্চেন্ট, গাঁয়ে পাশাপাশি বাড়ি।
গদাধর অবাক হইয়া গিয়াছিল। নির্মল ও শচীন এ কোথায় তাহাকে আনিল? শচীনের কোনো আত্মীয়ের বাড়ি হইবে হয়তো। মেয়েটিই বা কে? গৃহস্থ বাড়ির মেয়ে কি সকলের সামনে এভাবে ডাক দিলে বাহির হইয়া আসে? তিনি নিজের গ্রামে তো দেখেন নাই। তবে কলকাতার ব্যাপারই আলাদা। শচীন বলিল, পরিচয় করিয়ে দিই এর সঙ্গে। ইনি হলেন প্রখ্যাতনামা স্টার শোভা রানী মিত্র। নাম শোনোনি? নির্মল বলিল, এইমাত্র দেখে এলে প্রতিদান ফিল্ম, সেই ফিল্মের কমলা। গদাধর এতক্ষণ পরে বুঝিলেন। সেই জন্যই তাহার মনে হইতেছিল মেয়েটির মুখ বড় পরিচিত, কোথায় যেন দেখিয়াছেন। মেয়েটি ফিল্ম স্টার শোভা রানী মিত্র। প্রতিদান ফিল্মে সে কমলা সাজিয়াছে। গদাধর ব্যবসায়ী মানুষ, ফিল্ম স্টারদের নামের সঙ্গে তার খুব পরিচয় নাই। তবে এবার কলকাতায় আসিয়া অবধি বাড়ির দেওয়ালে পাঁচিলে যত্রতত্র প্রতিদান ছবির বিজ্ঞাপন, এবং সেই সঙ্গে বড় বড় অক্ষরে শোভা রানী মিত্রের নাম গদাধর দেখিয়াছেন বটে। গদাধর একটু সংকুচিত হইয়া পড়িলেন। তাহারা গেঁয়ো লোক, ফিল্ম স্টারদের সঙ্গে কথা বলিবার কি উপযুক্ত? নির্মলের কাণ্ড দেখো, তাহাকে কোথায় লইয়া আসিল। সঙ্গে সঙ্গে কৌতূহল হইল খুব। ফিল্ম স্টাররা কিভাবে কথা বলে, কেমন চলে, কি খায়, কি করে, সাধারণ লোকে ইহার কিছুই জানে না। তাহার সৌভাগ্য বলিতে হইবে যে তিনি সে সুযোগ পাইয়াছেন। গিয়া অনঙ্গকে গল্প করিবার একটা জিনিস পাইলেন বটে। অনঙ্গ শুনিয়া অবাক হইয়া যাইবে। মেয়েটি এবার বেতের টেবিলের ওপারে দাঁড়াইয়া হাত জড়ো করিয়া নমস্কার করিল, কোনো কথা বলিল না। নির্মল বলিল, বসুন মিস মিত্র। মেয়েটি উদাসীনভাবে বলিল, হ্যাঁ বসি। আপনাদের বন্ধু চা খান তো? এই রশি, রশি। গদাধর বলিতে গেলেন তিনি এখন আর চা খাইবেন না, কিন্তু সংকোচে পড়িয়া কথা বলিতে পারিলেন না। মেয়েটির আহ্বানে একটি ছোকরা চাকর আসিয়া সামনে দাঁড়াইল। মেয়েটি বলিল, ওরে রশি, চা এই 2-3 পেয়ালা। হাসিয়া নির্মল বলিল, কেন 4 পেয়ালা নয় কেন? আমি একবারের বেশি চা খাইনি, আমার হয়ে গিয়েছে বিকেলে। কর্তৃত্বের এমন দৃঢ় গাম্ভীর্যের সুরে কথা বাহির হইয়া আসিল মেয়েটির মুখ হইতে যে তাহার প্রতিবাদে আর কোনো কথা বলা চলে না। অল্পক্ষণ পরেই মেয়েটি ঘরের মধ্যে চলিয়া গেল এবং নিজের হাতে 2খানি প্লেটে কেক, বিস্কুট, কমলালেবু ও সন্দেশ আনিয়া বেতের গোল টেবিলটাতে রাখিয়া বলিল, নিন, একটু খেয়ে নিন। শচীন বলিল, আর আমার? মেয়েটি মুখে হাসি কম, আধো গম্ভীর মুখেই বলিল, 2 বার হয়ে গিয়েছে, আর হবে না। নির্মল বলিল, এই আমরা ভাগ করে নিচ্ছি, এসো এসো শচীন। নির্মলের দিকে চাহিয়া মেয়েটি বলিল, না, ভাগ করে খেতে হবে না, আপনারা খেয়ে নিন, আমি চা আনছি। গদাধর ভাবিলেন এ ধরনের মেয়ে তিনি কখনো দেখেন নাই। বিনয়ে গলিয়া পড়ে না, অথচ কেমন ভদ্রতা ও কর্তব্যজ্ঞান। কিন্তু শচীনের উপর এতটা আধিপত্য কেন? বোধহয় অনেকদিনের আলাপ বন্ধুত্বে পরিণত হইয়াছে। সেক্ষেত্রে এরকম হওয়া সম্ভব, স্বাভাবিকও বটে। সেই ছোকরা চাকরটি চা আনিয়া দিল। ট্রের ওপর বসানো 3টি পেয়ালা। মেয়েটি নিজের হাতে ট্রে হইতে উঠাইয়া পেয়ালাগুলি টেবিলে সাজাইয়া দিল। আগে গদাধরের সামনে, তারপর নির্মলের এবং সবশেষে শচীনের সামনে। গদাধরকে বলিলেন, চিনিটা দেখুন তো, আমি 2 চামচ করে দিতে বলি সব পেয়ালায়। যদি কেউ বেশি খান আবার দেওয়া ভালো।
গদাধর মুখ তুলিয়া দেখিলেন মেয়েটি ডাগর চোখের পূর্ণ দৃষ্টি তাহার মুখের উপর। কি সুন্দর মুখশ্রী, অপূর্ব লাবণ্যভরা ভঙ্গি ঠোঁটের নিচের অংশে। গদাধরের সারা দেহ নিজের অজান্তে শিহরিয়া উঠিল। নামজাদা অভিনেত্রী শোভারানী মিত্র তাহাকে, গদাধর বসুকে সম্বোধন করিয়া কথা বলিতেছে, বিশ্বাস করা শক্ত। গদাধর তখনই চোখ নামাইয়া লইলেন। বেশিক্ষণ মেয়েটির মুখের দিকে চাহিতে পারিলেন না। ছবিতে এইমাত্র যাহাকে দেখিয়া আসিলেন, সেই নির্যাতিতা মহীয়সী বধূ কমলা রক্তমাংসের জীবন্ত দেহ লইয়া, তাহার অপূর্ব মুখশ্রী লইয়া সম্মুখে দাঁড়াইয়া বলিতেছে তাহাকে, গদাধর বসুকে। বলিতেছে, আপনার চায়ে কি চিনি কম হয়েছে? এই ঘটনা কিছুক্ষণ পূর্বেও তিনি কল্পনা করিতে পারিতেন না। অথচ চিনি আদেও ঠিক ছিল না। চিনির অভাবে চা তেতো বিস্বাদ। চায়ে 4 চামচের কম চিনি তিনি কখনো খান না বাড়িতে। ইহা লইয়া অনঙ্গ তাহাকে কত খেপাইত। তোমার তো চা খাওয়া নয়, চিনির শরবত খাওয়া। চিনির রসে কাপের সঙ্গে ডিশের সঙ্গে এঁটে জড়িয়ে থাকে, তবে হবে তোমার ঠিক মতো চিনি। কিন্তু এ তো আর অনঙ্গ নয়, ইহাকে সমূহ করিয়া চলিতে হইবে বই কি। শচীন বলিল, তা তোমরা এদিকে গিয়েছিলে কোথায়? হাসিয়া নির্মল বলিল, আমরা এইমাত্র প্রতিদান দেখে এলুম। কেমন লাগলো? বেশ লেগেছে, বিশেষ করে এর পাঠ। মেয়েটি গদাধরের দিকে চাহিয়া সরাসরিভাবে জিজ্ঞাসা করিল, আপনার কেমন লাগলো? গদাধর সংকুচিত ও অভিভূত হইয়া পড়িলেন। এমন ধরনের সুন্দরী শিক্ষিতা মহিলার সঙ্গে কথা বলার সৌভাগ্য ঘটা দূরের কথা, এর আগে এমন মহিলা তিনি চক্ষেও দেখেন নাই। শিক্ষিতা নিশ্চয়, কারণ এই ছবির মধ্যে ওর মুখে যেসব বড় বড় কথা আছে, যেমন সব গান ইনি গাহিয়াছেন, যেমন ইহার চমৎকার উচ্চারণের ভঙ্গি, কথা বলিবার কায়দা, হাত পা নাড়ার ধরন ইত্যাদি দেখা গিয়াছে, শিক্ষিত না হইলে অমনটি করা যায় না। গদাধর পল্লীগ্রামে বাস করেন বটে, কিন্তু মানুষ চেনেন। তিনি বলিলেন, খুব ভালো লেগেছে। ওই যে নির্মল বললে আপনার পাঠ, ওই রকম আর কখনো দেখিনি। কোন জায়গাটা আপনার সব থেকে ভালো লেগেছে বলুন তো? দেখি আপনারা বাইরে থেকে আসেন, আপনাদের মনে আমাদের অভিনয়ের এফেক্টটা কেমন হয় সেটা জানা খুব দরকার আমাদের। শচীন অভিমানের সুরে বলিল, কেন, আমরা বানের জলে ভেসে এসেছি নাকি? আমাদের মতের কোনো দাম নেই বুঝি? সেজন্য না, আপনারা সর্বদা দেখছেন, আর এরা গ্রামে থাকেন, আজ এসেছেন কাল চলে যাবেন, এদের মতের দাম অন্যরকম। গদাধর আরও লজ্জিত ও সংকুচিত হইয়া উত্তর দিলেন, আগে না না, আমাদের আবার মত। তবে আমার খুব ভালো লেগেছে যখন আপনাকে, মানে কমলাকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। আপনার সেই গানখানা, গাছতলায় পুকুর পাড়ে স্বামীর ঘরের দিকে চোখ রেখে, ওহ, সেই সময় চোখে জল রাখা যায় না। আরও বিশেষ করে ওই জায়গাটা ভালো লাগে, ওইখানটাতে ওই আপনার পরনের শাড়ি, আপনার চোখের ভঙ্গি, কেমন একটা অসহায় ভাব, সব মিলিয়ে মনে হয় সত্যি পাড়া গায়ে শাশুড়ির অত্যাচারে ঘর ছাড়া হয়েছে। হ্যাঁ, এমন একটা বউকে চোখের সামনে দেখছি, মানে বায়োস্কোপে দেখছি, মনেও থাকে না। ওখানে আপনি নিজেকে একেবারে হারিয়ে ফেলেছেন। শচীন উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, ইয়ার্কির সুরে বলিল, আরে আমাদের গদাই, তোমার মধ্যে এত ছিল তা তো জানি না ভাই, একেবারে আনন্দবাজারের ফিল্ম ক্রিটিক হয়ে উঠলে যে বাবা।
মেয়েটি এক মনে আগ্রহের সঙ্গে গদাধরের কথা শুনছিলেন। শচীনের দিকে গম্ভীর মুখে চাহিয়া ধমক দেওয়ার ভঙ্গিতে বলিল, ও কি, উনি প্রাণ থেকে কথা বলছেন? আমি বুঝেছি উনি কি বলছেন। আপনার মতো হালকা মেজাজের লোক কি সবাই? মুখ ম্লান করিয়া শচীন আগেকার সুরে জের টানিয়া বলিল, বেশ বেশ, ভালো হলেই ভালো, আমার কোনো কথা বলবার দরকার কি? বলে যাও হে, বলে যাও। গদাধর সংকুচিতভাবে বসিয়া রহিলেন, কোনো কথা বলিলেন না। মেয়েটি আবার গদাধরের দিকে মুখ ফিরাইয়া বলিল, হ্যাঁ বলুন, কি বলছিলেন? গদাধর বিনীত ও লজ্জিত হাস্যে বলিলেন, আগে ওই আর কি, আমাদের মতো লোকেদের আর কি বলার আছে বলুন। তবে শেষ দিকটাতে, মানে যেখানে কমলা কাশির ঘাটে আবার স্বামীর দেখা পেল, ওই জায়গাটা আরও বিশেষ করে ভালো লেগেছে। আর ওই যে কি বললেন, মানে কমলার পরনের কাপড় ঠিক একেবারে পাড়া গিয়ে ওই ধরনের গৃহস্থ ঘরের মেয়ের উপযুক্ত, বাহুল্যে নেই এতটুকু। দেখুন, ওই শাড়ি আমি জোর করে ম্যানেজারকে বলে আমদানি করি স্টুডিওতে। আমি বলি, স্বামী তো ছেড়ে দিয়েছে, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এমন ধরনের পাড়া গায়ে মেয়ের পরনে জমকালো রঙিন ব্লাউজ শাড়ি থাকলে ছবি ঝুলে যাবে। সেজন্য আমায় দস্তুর মতো ফাইট করতে হয়েছে, জানেন শচীনবাবু। আর এই যে দেখুন, ইনি পাড়াগা থেকে আসছেন, ইনি যতটা জানেন এ সম্বন্ধে, সেটা কি সবাই এত জানবে? শচীন বলিল, থাক থাক, ওসব নিয়ে তর্কের দরকার নেই শোভা, একটা গান শুনিয়ে দাও তো ওকে। মেয়েটি কিন্তু এতটুকু ভদ্রতা না রাখিয়াই তাচ্ছিল্যের সুরে বলিল, হ্যাঁ, যখন তখন গান করলে কি হয়? শচীনবাবু যেন দিন দিন কি হয়ে উঠেছেন। গদাধর নির্বোধ নন। তিনি লক্ষ্য করলেন, শচীন মেয়েটির এই কথার ওপর আর কোনো কথা বলিবার সাহস করিল না, যেন একটু দমিয়া গেল। এবার কি মনে করিয়া গদাধর সাহস দেখাইলেন। তিনি ব্যবসাদার মানুষ, পড়তি বাজারে চড়া দামের মাল বায়না করিয়া অনেকবার লাভ করিয়াছেন। তিনি জানেন জীবনে অনেক সময় দুঃসাহসের জয় হয়। সুতরাং তিনি আগেকার নিতান্ত বিনয়ের ভাব ত্যাগ করিয়া অপেক্ষাকৃত দৃঢ় ও অনুরোধের সুরে বলিলেন, আপনি হয়তো মেজাজ ভালো হলে গান গাইবেন, কিন্তু আমি আর তা শুনতে পাব না। শচীনের কথা এবারটা রাখুন দয়া করে, একটা গান শুনিয়ে দিন। পাকা ও অভিজ্ঞ ব্যবসাদার গদাধর ভুল চাল চালেন নাই। মেয়েটি আগেকার চেয়ে নরম ও সদয় বলিলেন, আপনি শুনতে চান সত্যি? আচ্ছা শুনুন তবে। ঘরের একপাশে বড় টেবিল, হারমোনিয়াম। মেয়েটি টুলে বসিয়া ডালা খুলিয়া পেছনের দিকে ফিরিয়া হাসি মুখে বলিল, কি শুনবেন, হিন্দি না ফিল্মের গান? গদাধর কৃতার্থ হইয়া বলিলেন, কমলা সেই গানখানা করুন দয়া করে, সেই যে যখন বাড়ি ছেড়ে। মেয়েটি এক মনে গানটি গাহিল। গানের মধ্যে আকাশ, বেদনা ভরা বীণার ধ্বনি, রুদ্র, জ্যোৎস্না, পথ চলা প্রভৃতি অনেক সুমিষ্ট কথা ছিল, এবং আরও অনেক ধোঁয়া ধোঁয়া ধরনের শব্দ, যার অর্থ পাটের আড়তদার গদাধর ঠিকমতো অনুধাবন করিতে পারিলেন না। তবু তিনি তন্ময় হইয়া গানটি শুনিলেন। ইহা কি করিয়া সম্ভব হইল? এইমাত্র ছায়াছবিতে যে নির্যাতিতা বধূটিকে দেখিয়া আসিলেন, সেই মেয়েটেই রক্তমাংসের দেহে তাহার সম্মুখে বসিয়া গান গাহিতেছেন। গান শেষ হইলে গদাধর উচ্ছ্বসিত কণ্ঠে বলিয়া উঠিল, চমৎকার, সত্যিই চমৎকার। নির্মল বলিল, আরে যাকে বলে ফার্স্ট ক্লাস। শচীন কোনো কথা বলিল না। মেয়েটি হারমোনিয়ামের ডালা সশব্দে বন্ধ করিয়া উঠিয়া আসিল, কিন্তু গান সম্বন্ধে একটি কথাও বলিল না।
তাহার মুখের ভাব দেখিয়া মনে হইল সে ভালো করিয়াই জানে সে যাহা গাহিবে তাহা ভালোই হইবে। এ বিষয়ে কতগুলি সঙ্গীত সম্বন্ধে অজ্ঞ অর্বাচীন ব্যক্তির মত জিজ্ঞাসা করিয়া মিথ্যা বিনয় প্রকাশ করিতে সে চায় না। গদাধর হঠাৎ দেখিলেন কথাবার্তার মধ্যে কখন রাত্রি হইয়া ঘরে ইলেকট্রিকের আলো জ্বলিয়া উঠিয়াছে। তিনি এতক্ষণ খেয়াল করেন নাই। এইবার যাওয়া উচিত, আর কতক্ষণ এখানে থাকিবেন? মেয়েটি কিছু মনে করিতে পারে। কিন্তু বিদায় লইবার উদ্যোগ করিতেই শচীন বলিল, আহা ভায়া, বসো না হে, একসঙ্গে যাব, আমিও তো এইখানে থাকব না। গদাধর বলিলেন, না, আমার থাকলে চলবে না, অনেক কাজ বাকি, রাত হয়ে যাচ্ছে। আরে ভায়া, আরেকটু থাকো না, আমিও যাব। উহাদের বসাইয়া রাখিয়া মেয়েটি পাশের ঘরে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে ফিকে চাপা রঙের জর্জেট পরিয়া মুখে হালকাভাবে পাউডারের ছোপ দিয়া উঁচু গোড়ালির জুতো পায়ে ঘরে ঢুকিয়া সকলের দিকে চাহিয়া বলিল, এইবার চলুন সবাই, বেরোনো যাক। শচীন বিস্ময় সুরে বলিয়া উঠিল, আরে কোথায় যাবে এবার? সেজে গুজে এলে হঠাৎ? সব কথা কি আপনাকে বলতে হবে নাকি? না, তবু জিজ্ঞেস করছি, দোষ আছে কি কিছু? স্টুডিওতে পার্টি আছে 8:30টায়। তুমি এখন সেই টালিগঞ্জে যাবে এই রাতে? যাব। অগত্যা সকলে উঠিল। শচীনের মুখ দেখিয়া বেশ মনে হইল সে নিতান্ত অনিচ্ছার সহিত এই স্থান ত্যাগ করিতেছে। মেয়েটি আগে আগে আর সকলে পিছনে চলিল। বারান্দায় যাইবার বা সিঁড়ি দিয়া নামিবার পথে মেয়েটি কাহারও সহিত একটি কথাও বলিল না। রানীর মতো গর্বে কাঠের সিঁড়ির ওপর জুতার উঁচু গোড়ালির খটখট শব্দ করিতে করিতে চঞ্চলা হরিণীর মতো ক্ষিপ্ত পদে নামিয়া গেল। কেবল অতি মৃদু সুমিষ্ট একটি সুবাস বারান্দা ও সিঁড়ির বাতাসে মিশিয়া তাহার গমন পথ নির্দেশ করিল মাত্র। গদাধর বাড়ি ফিরিয়া সে রাতে হিসাবের খাতা দেখিলেন প্রায় রাত 12টা পর্যন্ত। কিন্তু অনঙ্গ যখন কাজকর্ম শেষ করিয়া ঘরে ঢুকিল, তখন কি জানি কেন শোভারানী মিত্র ফিল্মস্টারের যে গল্পটা জমাইয়া বলিবেন ভাবিয়াছিলেন, সেটা কিছুতেই জিহাগ্রে আনিতে পারিলেন না। যে গল্প অনঙ্গর কাছে করিবার জন্য কতক্ষণ হইতে তাহার মন আকুলি বিকুলি করিতেছিল, এত বড় মুখরোচক ও জমকালো ধরনের একটা গল্প, অথচ কেন সেদিন সে কথা স্ত্রীর কাছে বলিতে পারিলেন না? কি ছিল ইহার মধ্যে? সেদিন হয়তো কিছু ছিল না, কিংবা হয়তো ছিল, গঙ্গাধর ভালো বুঝিতে পারিতেন না। অনঙ্গ বলিল, আজ কি শোবে না খাতাপত্র নিয়ে বসে থাকবে? রাত কটা খেয়াল আছে? গদাধর হঠাৎ অনঙ্গর দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিলেন। অনঙ্গ মেয়ে মানুষ, দেখিতেও মন্দ নয়, কিন্তু কি ঠকাই ঠকিয়াছেন এতদিন। সত্যিকার মেয়ে বলিতে যা বোঝায় তা তিনি এতদিন দেখেন নাই। আজই অন্যত্র তাহা দেখিয়া আসিলেন এই মাত্র। বলিলেন, এই যাই, আজও তো খেলে না কিছু, শরীর ভালো আছে তো? অনঙ্গ সুকণ্ঠী নয়, গলার স্বর আরও মোলায়েম হইলেও ক্ষতি ছিল না। মেয়েদের কণ্ঠস্বর মিষ্টি হইলেই ভালো মানায়, কিন্তু সব জিনিসের মধ্যে আসল আছে আর মেকি আছে। মশারি গুঁজিতে গুঁজিতে অনঙ্গ বলিল, আজ কোথাও গিয়েছিলে নাকি গো? রাত করে ফিরলে যে? হ্যাঁ, এই বায়োস্কোপ দেখে এলুম কি না। তা যাবে বই কি, আমায় নিয়ে গেলে না তো? কি দেখলে গো? একটা বাংলা ছবি, সে আর একদিন দেখো খন। কি ছবি বলো না, বলো না গো গল্পটা।
সেই পুরনো অনঙ্গ, বহুদিনের সুপরিচিত সেই আবতারের সুর। কতবার কত গল্প এই স্ত্রীর সঙ্গে, রাত 1টা 2টা পর্যন্ত জাগিয়া থাকা গল্প করিতে করিতে। কিন্তু গদাধর বিস্ময়ের সহিত লক্ষ্য করিলেন, আজ অনঙ্গের সঙ্গে গল্পগুজব করিবার উৎসাহ যেন তিনি নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছেন না। খাতাপত্র মুড়িয়া ঈষৎ নীরস কণ্ঠে গদাধর বলিলেন, কি এমন গল্প, ও বাজে। হোক বাজে, কি দেখলে বলো না লক্ষ্মীটি। বড় খাটুনি গিয়েছে আজ, কথা বলতে পারছি নে। অনঙ্গ ঠোঁট ফুলাইয়া বলিল, তা পারবে কেন, খাতাপত্র ঘাটবার সময় খাটুনি হয় না। লক্ষ্মীটি বলো না কি দেখলে। কাল সকালে শুনলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সত্যি বড্ড ঘুম পাচ্ছে। অনঙ্গ রাগ করিল বটে, সঙ্গে সঙ্গে বিস্মিত হইল। স্বামীর এমন ব্যবহার যে ঠিক নতুন তাহা নহে, ঝগড়াও কতবার হইয়া গিয়াছে। কিন্তু সে ঝগড়ার মধ্যে সত্যিকার উদাসীন্য বা তিক্ততা ছিল না। আজ গদাধর ঝগড়ার কথা কিছু বলিতেছেন না, খুবই সাধারণ কথা, অথচ তাহার নারীচিত্ত যেন বুঝিল এই সামান্য সাধারণ অতি তুচ্ছ প্রত্যাখ্যানের পেছনে অনেকখানি উদাসীন্য এবং তিক্ততা বিদ্যমান। অনঙ্গ চুপ করিয়া শুইয়া পড়িল। গদাধর কিন্তু শুইয়া শুইয়া ফিল্ম অভিনেত্রী শোভারানীর ভাবনা ভাবিতেছিলেন, এ কথা বলিলে তাহার উপর ঘোর অবিচার করা হইবে। সত্যিই তিনি এক আধবার ছাড়া তার কথা ভাবেন নাই। মেয়েদের কথা বেশিক্ষণ ধরিয়া ভাবিবার মতো মন গদাধরের নয়। তিনি ভাবিতেছিলেন অন্য কথা। তিনি ভাবিতেছিলেন জীবনটা তার বৃথা গেল, মেয়েকি লইয়া কাটাইলেন। আসল নারী কি বস্তু তাহা কোনোদিন চিনিলেন না। আর একটি ছবি অন্ধকারে আধো ঘুমের মধ্যেও বারবার তার চোখের সম্মুখে ভাসিয়া উঠিতেছিল। নির্যাতিতা সুন্দরী বধূ কমলা শ্বশুরবাড়ি হইতে বিতাড়িত হইয়া থরকম্পিত দেহে পুকুর পাড়ে এক দৃষ্টে স্বামীর ঘরে জানালার দিকে চাহিয়া আছে। দিন 2 পরে গদাধরকে দেশের আড়তের কাজে যাইতে হইবে। ভর মহাশয়ও সঙ্গে যাইবেন। অনঙ্গ স্বামীকে বলিল, সেও সঙ্গে যাইবে। গদাধর বলিলেন, চলো, ভালো কথাই তো, ছেলেরাও যাবে, গিয়ে স্কুল কামাই হবে, উপায়ে আর কি। তোমায় কিন্তু ছেলেদের নিয়ে একলা থাকতে হবে কদিন, পারবে তো? কেন, তুমি কোথায় যাবে? আমি যাচ্ছি মোকামে পাটের সন্ধানে। নারায়ণপুর, আশুগঞ্জ, ঝিকরগাছা এইসব জায়গা ঘুরতে হবে। 500 গাঁট সাদা পাট অর্ডার দিয়েছে ডকলাস জুট মিল। এদিকে মাল নেই বাজারে, যা আছে দরেও পোষাচ্ছে না। আমি দেখি গিয়ে যাই, এখন মোকামে মোকামে ঘুরে। মাথায় এখন আগুন জ্বলছে, বাড়ি বসে থাকবার সময় আছে? বাড়িতে মোটে আসবে না? সেই মঙ্গলবারের দিকে যদি আসা ঘটে, তার আগে নয়। অনঙ্গ যাইতে চাহিল না। শুধু ছেলেদের লইয়া একা সে দেশের বাড়িতে গিয়া কি করিবে? স্বামী থাকিলে ভালো লাগিত, স্বামীকে ছাড়িয়া থাকা তার অভ্যাস নাই। বিবাহ হইয়া পর্যন্তও কেহ কাহাকেও ছাড়িয়া থাকে নাই। একা থাকিতে অনঙ্গের মন হু হু করে। ছেলেদের লইয়া মনের শূন্যতা পূর্ণ হইতে চায় না। ভর মহাশয়কে লইয়া গদাধর চলিয়া গেলেন, কিন্তু মোকামে ঘুরিয়া সমস্ত পাটের জোগাড় করিতে সারা দিন লাগিয়া গেল। ফিরিবার পথে একবার গ্রামের বাড়িতে গেলেন।
ব্যবসা সংক্রান্ত কিছু কাগজপত্র এখানে পুবের ঘরের আলমারিতে ছিল। মাস দেশ ছাড়া। ইহার মধ্যেই বাড়ির উঠানে চিড়চিড়ে ও আমরুল গাছের জঙ্গল বাঁধিয়া গিয়াছে। ছাদের কার্নিশে বনমূলার চারা দেখা দিয়েছে। ঘরের মধ্যে চামচিকার দল বাসা বাঁধিয়াছে। গ্রামের একটি বৈষ্ণবের মেয়েকে মাঝে মাঝে ঘর বাড়ি দেখিতে ও ঝাড় দিয়া পরিষ্কার রাখিতে বলিয়াছিলেন। প্রতি মাসে 2টি করিয়া টাকা এজন্য সে পাইবে, এই ব্যবস্থাও ছিল। অথচ দেখা যাইতেছে সে কিছুই করে নাই। বহর মহাশয় বলিলেন, তা সে বিন্দি বৈষ্ণবী একবার এদিকে আসেনি বলে মনে হচ্ছে বাবু। তাকে একবার ডেকে পাঠায়। এই মাসেও তার টাকা মানি অর্ডার করে পাঠানো হয়েছে। ধর্ম আর নেই দেখছি কলিকালে। পয়সা নিবি অথচ কাজ করবি নে। সন্ধ্যা লইয়া জানা গেল বিন্দি বৈষ্ণবী আজ কদিন হইল ভিন গায়ে তাহার মেয়ের বাড়ি গিয়াছে। পাশের বাড়ির সিধু ভট্টাচার্যের মেয়ে হৈম আসিয়া বলিল, মা বলে পাঠালেন আপনি কি এখন চা খাবেন কাকা? এই যে হৈম মা, ভালো আছো? তোমার বাড়ির সব ভালো? বাবা কোথায়? হ্যাঁ, সব একরকম ভালো। বাবা বাড়ি নেই। কাকিমাকে আনলেন না কেন? এই তো মা আড়তের কাজে একদিনের জন্য আসা, আজই এক্ষুনি চলে যাব। তা হবে না, মা বলেছে আপনি আর ভরজাঠা এবেলা আমাদের বাড়ি না খেয়ে যেতে পাবেন না। মা ভাত চড়িয়েছে, আমায় বলে দিলে তোর কাকা চা খাবে কিনা জিজ্ঞেস করে আয়। তা যাও মা, নিয়ে এসোকে। বৈকালে 3টার ট্রেনে কলিকাতা যাইবার কথা। দুপুরে সিধু ভট্টাচার্যের বাড়ি দুজনে খাইতে গেলেন। হৈমুর মা হাসি মুখে বলিল, কি ঠাকুরপো, এখন শহরে হয়ে পড়ে আমাদের ভুলে গেলে নাকি? বাড়িটা যে জঙ্গল হয়ে গেল, ওর একটা ব্যবস্থা করো। তা অনঙ্গকে নিয়ে এলে না কেন? আনবো কি বৌদি, একবেলার জন্য আসা, তাও এখানে আসবো বলে আসিনি। ঝিকর গাছা এসেছিলাম আড়তের কাজে, সে আসতে চেয়েছিল। একবার নিয়ে এসো না ঠাকুরপো, কতদিন দেখিনি, দেখতে ইচ্ছে করে। তার চেয়ে আপনি কেন চলুন না বৌদি, শহরে ঘুরে আসবেন, দেখাশোনাও হবে। আমাদের সে ভাগ্যে কি হবে? তবে হাঁড়ি ঠেলবে কে দুবেলা? ও কথা বাদ দেয়া তুমি। যেমন অদৃষ্ট করে এসেছিলাম তেমনি তো হবে। তবে একবার কালীঘাটে গিয়ে মাকে দর্শন করার ইচ্ছে আছে, বৈশাখ মাসের দিকে। দেখি কতদূর কি হয়। তা আপনি বলবেন, আমি নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আমার ওখানে গিয়ে পায়ের ধুলো দেবেন। বৈকালে ট্রেনে দুজনে কলিকাতায় ফিরিলেন। স্বামীকে দেখিয়া অনঙ্গ বড় খুশি হইল। কাছে বসিয়া চা ও খাবার খাওয়াইতে খাওয়াইতে বলিল, ওহ, তুমি আসো না, আমার যে কি কষ্ট গিয়েছে। গ্রাম হয় তবু এক কথা, এই ধরো নিজের বাড়ি হলো বিদেশ, এখানে মন ছটপট করে। হ্যাঁ, ভালো কথা। তোমাকে একদিন শচীন ঠাকুরপো খুঁজতে এসেছিল, কি একখানে চিঠি দিয়ে গিয়েছে। কই, কি চিঠি দেখি? অনঙ্গ একখানা খামের চিঠি আনিয়া স্বামীর হাতে দিল। গদাধর চা খাইতে খাইতে খাম খুলিয়া পড়িলেন। লেখা আছে, তোমার দেখা পেলাম না এসে, শুনলাম নাকি আড়তের কাজে বার হয়েছ। দেশ থেকে বাবা চিঠি লিখিয়াছেন, তার শরীর অসুস্থ, একবার দেশে যেতে হবে। একটা কথা, শোভারানী তোমার কথা সেদিন জিজ্ঞেস করছিল, সময় পেলে একদিন এসো না, আমার ওখানে এসো, আমি নিয়ে যাব। নির্মল এখনো কোন্নগর থেকে ফেরেনি, সে একটা গুরুতর কাজ করে গিয়েছে। সেজন্য শোভারানীর সঙ্গে একবার তোমার দেখা করা জরুরি দরকার।
এলে সব কথা বলবো। সেজন্যই শোভারানী তোমার খোঁজ করছে। চিঠি পড়িয়া গদাধর বিস্মিত হইলেন। শচীন কখনো তাহার বাড়ি আসে না, আসবার রেওয়াজও নেই। সে আসিয়া এমন একখানি জরুরি চিঠি দিয়া গেল। নির্মল কি করিয়াছে? শোভারানী মস্ত বড় অভিনেত্রী, তার সঙ্গে নির্মলের বা কি সম্পর্ক? তাহাকেই বা তাঁর নিজের দরকার, ব্যাপার কি? স্বামীর মুখ দেখিয়া অনঙ্গ কৌতূহলের সহিত বলিল, কি চিঠি গা? হ্যাঁ চিঠি, ওই একটা। কোনো খাওয়ার খবর নয় তো? আরে না না, ও অন্য চিঠি। আচ্ছা, আমি চলে গেলে নির্মল এখানে এসেছিল? আর একদিন এসেছিল বটে, কেন বলো তো? আরও কিছু হয়েছে নাকি? না না, সেসব কথা নয়। সে বাড়ি যায়নি কি না? সুদাদের সঙ্গে দেখা করেছিলে? না, আমার সময় কোথায়, কখন যাই ও পাড়ায় সুধাদের বাড়ি। তা কেলে কোথায় গো? সিধুদাদের বাড়ি, হৈময় এসে ডেকে নিয়ে গেল। গদাধরের কিন্তু এসব কথা ভালো লাগিতেছিল না। কি এমন ঘটিল যাহার জন্য শোভারানী খোঁজ করিয়াছেন? নির্মল গ্রামে ফেরে নাই, অথচ 3 দিনের মধ্যেই তাহার ফিরিবার কথা। শোভারানী বা তাহার খোঁজ করিলেন কেন? তাহার সহিত এসব ব্যাপারে সম্পর্কই বাকি। গদাধর স্ত্রীকে বলিলেন, কটা বাজে দেখো তো। এই তো দেখে এলুম, 7টা বাজে। কেন, এখন আবার বেরোবে নাকি? এক জায়গায় যেতে হবে এক্ষুনি, আড়তের কাজ, ফিরতে দেরি হবে। আড়তের কাজ শুনিয়া অনঙ্গ আপত্তি করিল না, নহিলে ক্লান্ত স্বামীকে সে কিছুতেই এক্ষুনি আবার বাহিরে যাইতে দিত না। গদাধর প্রথমে শচীনের বাসায় আসিয়া শুনিল সে বাহির হইয়া গিয়াছে, কখন আসিবে ঠিক নাই। গদাধর ঘড়ি দেখিলেন, 8টা বাজে। একা এত রাতে শোভারানীর বাড়ি যাওয়া কি উচিত হবে? অথচ নির্মল কি এমন গুরুতর কাজ করিয়াছে তাহা না জানিলেও তো আর স্বস্তি নাই। 7-5 ভাবিয়া গদাধর একাই শোভারানীর বাড়ি যাইবেন স্থির করিলেন। বাড়ির নম্বর তিনি সেদিন দেখিয়াছেন, নিশ্চয়ই বাহির করিতে কষ্ট হইবে না। বাড়ির যত নিকটবর্তী হইতে লাগিলেন, বুকের মধ্যে ভীষণ ঢিপ ঢিপ করিতে শুরু করিল। জীব যেন শুকাইয়া আসিতেছে, কান দিয়া ঝাল বাহির হইয়াছে, বুকের ভেতরে তোলপাড় কিছুতে শান্ত হয় না। এমন তো কখনো হয় নাই। গদাধর খানিকটা বিস্মিত, খানিকটা ভীত হইয়া উঠিলেন। অনেকখানি আসিয়া ঠিক করিলেন, আজ থাক, সেখানে শচীনের সঙ্গে যাওয়াই ভালো। মহিলাদের সঙ্গে তেমন করিয়া আলাপ করা তাহার অভ্যাস নাই, কখনো করেনও নাই, বড় বাদো বাদো ঠেকে। তাছাড়া তিনি যদি কিছু মনে করেন। কিন্তু গদাধর ফিরিতে পারিলেন না। উত্তেজনা ও ভয়ের পেছনে মনের গভীর গহনে একটা আনন্দের ও কৌতূহলের নেশা, সেটা চাপিয়া রাখা অসম্ভব। বাড়ি খুঁজিয়া বাহির করিয়া গদাধর খানিকক্ষণ বদ্ধ দরজার সামনে চুপ করিয়া দাঁড়াইলেন। কড়া নাড়িবেন কি নাড়িবেন না, চলিয়া যাওয়াই ভালো বোধ হয়। একবার চলিয়া যাইতে গিয়া আবার ফিরিয়া আসিলেন এবং মরিয়া হইয়া সজোরে কড়া নাড়া দিলেন। প্রথমে 2-1 বার নাড়াতে কেহ সাড়া দিল না। মিনিট 3-4 পর ছোকরা চাকর আসিয়া দরজা খুলিয়া দিল। কাকে চান আপনি? মিস শোভারানী মিত্র আছেন?
তাহার গলার স্বর কাঁপিয়া উঠিল। চাকর বলিল, হ্যাঁ আছেন, আপনার কি দরকার? আগে আমার বিশেষ দরকার আছে, একবার দেখা করব। কি নাম বলবো? বলো গদাধর বাবু, শচীনের সঙ্গে যিনি এসেছিলেন। একটু পরে চাকর আবার ফিরিয়া আসিয়া বলিল, চলুন ওপরে। ওপরের হল ঘর পার হইয়া সেদিনের সেই কামরাতে চাকর তাহাকে লইয়া গেল। গদাধর গিয়া দেখিলেন শোভা একটা ইজি চেয়ারে শুইয়া কি বই পড়িতেছে। পাশে তিপয়ের ওপর পেয়ালা ও ডিশ। বোধহয় এইমাত্র চা পান শেষ করিয়াছেন। গদাধর একটি সাহসের কাজ করিলেন। বিনীতভাবে বলিলেন, একটা কথা বলি, কিছু মনে করবেন না। শোভা বলিল, কি বলুন না। আপনার টাকার দরকার বলছিলেন, ও টাকাটা আমি কাল সকালেই আপনাকে পাঠিয়ে দিচ্ছি। নির্মলের কাছ থেকে চেকের টাকা আমি আদায় করে নেব। আপনি? না না, আপনি কেন দেবেন? আগে তা হোক, আপনি যদি কিছু না মনে করেন। শোভা আর কোনো তর্ক না করিয়া বেশ নির্বিকার কণ্ঠে বলিলেন, বেশ দেবেন। গদাধর কৃতার্থ হইয়া গেলেন যেন। বলিলেন, আগে কাল সকালে কি থাকবেন? আমি 11টা পর্যন্ত আছি। তাহলে আমি নিজেই ওটা নিয়ে আসব। আপনি আবার কষ্ট করে আসবেন কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন না হয়। গদাধর দেখিলেন এ জায়গায় অন্য কাহাকেও চেক দিয়া পাঠানো চলিবে না, নতুবা ভর মহাশয়কে পাঠাইয়া দিলে চলিত। ভর মহাশয় বা অন্য কেহ মুখে কিছু না বলিলেও নানান রকম সন্দেহ করিতে পারে। কথাটা 5 কান হওয়াও বিচিত্র নয় সে অবস্থায়। সুতরাং তিনি বলিলেন, আগে তাতে কি, কষ্ট করবার আর কি আছে এর মধ্যে, আমি নিজেই নিয়ে আসবো ক্ষণ। কলকাতায় আপনি কোথায় থাকেন? আগে লালবিহারী শাহ রোড, মানিকতলা। আপনি নির্মলবাবুকে চিনলেন কি করে? আমার গাঁয়ের লোক, এক গাঁয়ে বাড়ি। গদাধরের অত্যন্ত কৌতূহল হইল শোভারানীর সঙ্গে নির্মলের কিভাবে পরিচয় হইল জিজ্ঞাসা করেন, কিন্তু শেষ পর্যন্ত কথাটা জিজ্ঞাসা করিতে পারিলেন না। কিছুক্ষণ আবার দুজনেই চুপ। গদাধর অস্বস্তি বোধ করিতে লাগিলেন। এবার বোধহয় যাওয়া ভালো, বেশিক্ষণ থাকা হয়তো বেয়াদপি হইবে। কিন্তু হঠাৎ উঠবেনই বা কি বলিয়া? শোভারানী হঠাৎ বলিয়া উঠিল, চা খাবেন? গদাধর জানাইলেন এখন তিনি চায়ের জন্য কষ্ট দিতে রাজি নন, এইমাত্র খাইয়া আসিয়াছেন। শোভারানী আবার চুপ করিল। কিছুক্ষণ উসখুস করিয়া গদাধর বলিলেন, আগে তাহলে আমি যাই, হ্যাঁ, রাত হয়ে গেল। আচ্ছা, আসুন। গদাধর উঠিলেন। এবার শোভা এমন একটি ব্যাপার করিল, তার মতো গর্বিতা মেয়ের নিকট গদাধর যাহা প্রত্যাশা করেন নাই। শোভা ইজি চেয়ার হইতে উঠিয়া সিঁড়ির মুখ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। গদাধর সমস্ত দেহ যেন অপূর্ব আনন্দের শিহরণ অনুভব করিল। নেশার মতো সেটা তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিল সারা পথ। গদাধরের পক্ষে এ অনুভূতি এত নতুন যে তিনি নিজেই এই পরিবর্তনে কেমন ভীত হইয়া পড়িলেন। স্বামীকে সিঁড়িতে উঠিতে দেখিয়া অনঙ্গ বলিল, বাপরে, এত দেরি করবে তা তো বলে গেলে না। আমি বসে বসে ভাবছি। ভাবার কি আছে? ছেলে মানুষ তো নই যে পথ হারিয়ে যাব। হঠাৎ সেই অপূর্ব অনুভূতি যেন ধাক্কা খাইয়া চুরমার হইয়া গেল। সাধারণ মানুষের মতোই দৈনন্দিন ও একঘেয়েমি বৈচিত্র্যহীনতার মধ্যে
গদাধর খাইতে বসিল। পরদিন সকালে ৮টার পরে গদাধর শোভারানীর বাড়ি গিয়া কড়া নাড়িলেন। ছোকরা চাকরটি দরজা খুলিয়া তাহাকে দেখিয়া চিনিতে পারিল এবং উপরে লইয়া গিয়া বারান্দায় বেতের চেয়ারে বসাইয়া বলিল, মাইজি নাইবার ঘরে, আপনি বসুন। একটু পরে ভিজে এলো চুলের রাশি পিঠে ফেলিয়া সদ্য স্নাতা শোভা শিমলের সাদা শাড়ি পরিয়া ঘরে ঢুকিয়া বলিল, এই যে এসেছেন, নমস্কার, খুব সকালেই এসে পড়েছেন, বসুন, আমি আসছি। শোভা পাশের ঘরে ঢুকিয়া দুখানা মাসিক পত্র, একখানা লেটার প্যাড ও একটা ফাউন্টেন পেন লইয়া ইজি চেয়ারটিতে আসিয়া বসিল এবং চেয়ারের চওড়া হাতলের ওপর সেগুলি রাখিয়া গদাধরের দিকে চাহিয়া বলিল, তারপর? তাহার মুখও অন্যদিনের মতো উদাসীন অপ্রসন্ন নয়, বেশ প্রফুল্ল, এমনকি ঈষৎ মৃদু হাসিও যেন কখনো অধর প্রান্তে আসিতেছে, কখনো মিলাইয়া যাইতেছে। গদাধর পকেট হইতে চেক বই বাহির করিতে করিতে বলিলেন, সেই চেকখানা। বসুন না, চা খান। আমি এখনো চা খাইনি, স্নান না করে কিছু খাই না। আপনার তাড়া নেই তো? আগে না, তাড়া নেই, কিন্তু চা একবার খেয়েছি। সেটা উচিত হয়নি। এখানে যখন সকালে আসছেন, তা কোনো আপত্তি নেই তো? গদাধর তথস্থ হইয়া বলিলেন, আগে না না, আপত্তি আর কি। শোভা বলিল, ওরে নিয়ে আয়, ও লালচাঁদ। গদাধর দেখিলেন এ অন্য একজন চাকর। শোভারানীর অবস্থা তা হইলে বেশ ভালো। ৩ জন চাকর আছে, ঝিও একটা ঘুরিতেছে, ঠাকুরও নিশ্চয়ই আছে। স্টার অভিনেত্রী শোভারানী নিশ্চয় নিজের হাতে রান্না করেন না। লালচাঁদ ট্রেটে 2 পেয়ালা চা আর 2খানা প্লেটে ডিম ভাজা, টোস্ট ও 2টি করিয়া কলা লইয়া 2টি টিপয়ে সাজাইয়া দিয়া চলিয়া গেলেন। আপনি তো অনেক বেলায় চা খান, এখন 9টা বাজে। আমি? হ্যাঁ, তা হয়, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, প্রায় 7:30টা, এক একদিন তার থেকেও বেশি হয়। স্টুডিওতে অনেক রাত পর্যন্ত কাজ হচ্ছে আজকাল, রাত 11টা হয় এক একদিন ফিরতে। গদাধর স্টুডিও কি ব্যাপার ভালো জানিতেন না। কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, সেখানে কি হয়? ছবি তৈরি হয় বুঝি? শোভা বিস্ময়ের সহিত বলিল, আপনি জানেন না? দেখেননি কখনো? টালিগঞ্জের ওদিকে কখনো? আগে আমরা হলাম গিয়ে পল্লীগ্রামের লোক, আড়তদারির ব্যবসা নিয়ে দিন কেটে যায়। সত্যি কথা বলতে, কখনই বা সময় পাবো আর কখনই বা সেই টালিগঞ্জে গিয়ে স্টুডিও। হ্যাঁ, তা তো বটেই। বেশ, চলুন না একদিন, আমার গাড়িতে যাবেন আমার সঙ্গে, স্টুডিও দেখে আসবেন। গদাধর কান খাড়া করিয়া শুনিলেন আমার গাড়ি। তাহা হইলে মোটরও আছে। গদাধর যাহা মনে করিয়াছিলেন তাহা নয়, এ মেয়েটির অবস্থা হয়তো তার অপেক্ষাও ভালো। কলিকাতার লোককে বাহিরে দেখিয়া চেনা যায় না। তিনি এতদিন পাটের ব্যবসা করিয়া পাটের ফেঁসো খাইয়া মরিলেন, মোটর গাড়ির মুখ দেখিতে পাইলেন না। অথচ এই মেয়েটি এই অল্প বয়সেই কত কিছু করে নিয়েছে। আরেক পেয়ালা চা হবে নাকি? আগে না, আর না। আমার কিন্তু 2 পেয়ালার কমে হয় না, সারাদিনের মধ্যে 10-12 বার হয়ে যায়। স্টুডিওতে তো খালি চা আর চা, তাহলে পারি নে, হাঁপিয়ে পড়ি, যেমন পরিশ্রম তেমনি গরম।
চাকর আরেক পেয়ালা চা আনিয়া শোভার পাশের টিপয়ে রাখিয়া তাহার মুখের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিল। শোভা তাহাকে বলিল, না এখন নয়, যা। আপনি সত্যিই নেবেন না আর, তাই তো? আগে না, আমার শরীর খারাপ হয় বেশি চা খেলে, তেমন অভ্যেস নেই তো। হ্যাঁ, আপনার শরীর দেখে মনে হয় ম্যালেরিয়া হয় মাঝে মাঝে। আগে তা হয়ে গিয়েছে, এখন কলকাতায় আর হয় না। তা বাড়ি করেছেন তো এখানে? বেশ, এখানেই থাকুন। আর শচীনবাবু আপনার ভাই হয়তো সম্পর্কে, তাই তো? ও জানেন তো, আমাদের স্টুডিওতে কাজ করে ও। আমার সঙ্গে আজ দেখা হবে, বলবো আপনার কথা। শচীন স্টুডিওতে কাজ করে? তা তো জানতাম না। জানতেন না নাকি? সেই নিয়েই তো আমার সঙ্গে জানাশোনা হলো। এখানে যায় আসে মাঝে মাঝে, আমার গানগুলো একবার সুর দিয়ে ওর সঙ্গে সেট করে নিই। শচীন বাজাইতে পারে গদাধর আগেই জানিতেন। শখের যাত্রার দলে বাঁশি বাজাইয়া বেড়াইয়া লেখাপড়া শিখিল না, কখনো বিষয় আশয় দেখাশোনাও করিল না। সে যে কলিকাতায় আসিয়া এত বড় বাজি হইয়া উঠিয়াছে, ফিল্ম তোলার স্টুডিওতেও কাজ করে, এত খবর তিনি রাখিতেন না। শুনিয়া একটু আশ্চর্য হইলেন। চা পান শেষ হইলে গদাধর দু এক কথার পর পুনরায় চেক বই বাহির করিলেন। একটু ইতস্তত করিয়া বলিলেন, তাহলে ক্রস চেক দেব নাকি? আপনার পুরো নামটা? ও চেকখানা আপনাকে দিতে হবে না। গদাধর এমন বিস্মিত হইলেন যে তাহার মনে হইল তিনি কথার অর্থ ঠিক বুঝিতে পারিতেছেন না। শোভার মুখের দিকে চাহিয়া পুনরায় বলিলেন, না মানে আমি বলছি আপনার নামটা চেকে লিখে ক্রস করে দেব কিনা। শোভা এবার বেশ ভালোভাবেই হাসিল। মৃদু হাসি নয়, সত্যিকারের আমোদ আর কৌতুকের হাসি। গদাধর মুগ্ধ হইয়া গেলেন সেই অল্প দু এক সেকেন্ডের মধ্যেই হাসিতে। যেসব মেয়ে যথার্থ সুন্দরী, তাদের চোখে মুখে কি সৌন্দর্য ও মোহ ফুটিয়া ওঠে। গদাধর পাটের বস্তা ওজন করিয়া মোকামে মোকামে ঘুরিয়া কাল কাটাইয়াছে এতদিন, কখনো দেখেন নাই। হাসিতে হাসিতে শোভা বলিল, আপনি তো ভারী মজার লোক, বেশ লাগে আপনাকে। শুনতে পেলেন না কি বলেছি? ও চেক আপনাকে দিতে হবে না। কেন বলুন তো? আরে আপনার বন্ধু নিয়ে গেল টাকা আমার কাছ থেকে ঠকিয়ে, আপনি কেন দণ্ড দেবেন? গেল যা আমারই গেল। না না, তা কখনো হয় নাকি? আমার তো বন্ধু, ও অভাবী লোক, ঠিক যে ঠকিয়ে নিয়েছে তা নয়। ও টাকা আমি আদায় করে নেব, নিন আমার কাছ থেকে। তা আপনার পুরো নামটা? শোভার মুখশ্রী ও চোখের দৃষ্টি অত্যন্ত সদয় হইয়া আসিতেছে। সে গর্বিত উদাস ভাব আর মুখে চোখে নাই। দুহাত অদ্ভুত নাচের ভঙ্গিতে সামনের দিকে প্রসারিত করিয়া সে বলিল, না না, আমি বলছি কেন 200 টাকার মিথ্যা দণ্ড দেবেন? যদি আদায় করতে পারি আমিই করব। আমি ফিল্মে কাজ করি, অনেক লোকের সঙ্গে মিশি রোজ, মানুষ আমি চিনি। আপনার বন্ধুটি আপনার মতো ভালো মানুষ লোককে কখনো টাকা শোধ করবে না, কিন্তু আমার কাছে করবে। আপনি চেক বইটা পকেটে ভরে ফেলুন। গদাধর চুপ করিয়া রহিলেন। আর কিছু বলা ভদ্রতাসঙ্গত হইবে না হয়তো। জোর করিয়া কাহাকেও টাকা গছাইতে আসেন নাই তিনি। শোভা বলিল, কিছু মনে করেননি তো? আগে না, এর মধ্যে মনে করার কি আছে? শচীনবাবুকে কিছু বলার থাকে তো বলুন, স্টুডিওতে দেখা হবে। এই আমি এখানে এসেছিলুম এই কথাই বলবেন, তাছাড়া আর কি। তাহলে আমি উঠি আজ। হ্যাঁ, নমস্কার।
গদাধর সিঁড়ি দিয়া নামিবার সময় এবারও শোভা সিঁড়ির মুখে আসিয়া দাঁড়াইল। দরজা দিয়া বাহির হইবার সময় গদাধর দৈবাত একবার উপরের দিকে চাহিতেই শোভার সঙ্গে চোখাচোখি হইয়া গেল। গদাধর ভদ্রলোক, লজ্জিত হইলেন। অমনভাবে চাওয়া উচিত হয় নাই। কি উনি মনে করিলেন? মেয়েটি অদ্ভুত। কাল বলিয়া দিল টাকা আনিতে, অথচ আজ কিছুতেই লইতে চাহিলেন না। টাকা এভাবে কেউ ফিরিয়া দেয় আজকালের বাজারে? বিশেষ করে তিনি যখন যাচিয়াই দিতে গিয়াছিলেন। সেদিন সারাদিন আড়তের কাজকর্মের ফাঁকে মেয়েটির মুখ কিছুতেই মন হইতে দূর করিতে পারিলেন না। সেই সদ্য স্নাতা মূর্তি, হাসি হাসি সুন্দর মুখ, দয়াদ্র ডাগর চোখ দুটি, ছবির সেই বধূ কমলা। বৈকালে চা ও লুচি খাইতে দিয়া অনঙ্গ বলিল, হ্যাঁ গো, নির্মল ঠাকুরপো কোথায়? কেন, কি হয়েছে বলো তো? সুধা আমায় একখানা চিঠি লিখেছে, তাতে সে খুব ব্যস্ত হয়ে পড়েছে। লিখেছে নির্মল ঠাকুরপোর কোনো পাত্তা নেই, এতদিন দেশ থেকে এসেছে। তা কি করে বলবো বলো? ওসব কথার কি উত্তর দেব? সে তো আমায় বলে যায়নি। স্বামীর বিরক্তির সুর অনঙ্গ লক্ষ্য করিল। আজকাল যেন কি হইয়াছে, কথা বলিলে সবসময় রাগ রাগ ভাব। কলকাতায় আসিয়া এই কিছুদিন হইল এরূপ হইয়াছে স্বামীর। আগে সে কখনো এমন দেখে নাই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া নরম সুরে সে জিজ্ঞাসা করিল, আজ রাতে কি খাবে গো? গদাধর স্পষ্টই বিরক্ত হইলেন। এইসব জাতির মেয়েদের মুখে অন্য কোনো কথা নেই, কেবল খাওয়া আর খাওয়া। কি কোথায় বা জানা আছে যে বলবে? উত্তর দিলেন, সে হলো রাতের কথা, সে যা হয় হবে খন, তা নিয়ে এখন মাথা ব্যথা কিসের? অনঙ্গ এবার রাগ করিল, বলিল, সবটাতেই এমন খিচিয়ে ওঠো কেন আজকাল? মিষ্টি কথায় উত্তর দিতে ভুলে গেছো নাকি? হ্যাঁ, এমন তো ছিলে না দেশে। কি হয়েছে আজকাল তোমার? গদাধর এ কথার উত্তর দিলেন না। সংসার হঠাৎ তাহার কাছে নিতান্ত বিস্বাদ মনে হইল। অনঙ্গ আধ ময়লা একখানা শাড়ি পরিয়া আছে, মাথার চুল এখনো বাঁধে নাই, কেমন যেন অগোছালো ভাব। তাছাড়া ওর মুখ দেখিলেই মনে হয় এই বয়সে বুড়ি হইয়া পড়িতেছে যেন। কিসের জন্য তিনি এসব করিয়া মরিতেছেন? কাহার জন্য পাটের দালালি আর দুপুরে রোদে রোদে মোকামে মোকামে ঘুরিয়া পাটের কেনা বেচা? সত্যিকার জীবনের আমোদ কি তিনি একদিনও পাইয়াছেন? পুরুষ মানুষের মন যা চায় নারীর কাছে, অনঙ্গ কেন, কোনো মেয়ের কাছেই কি এতদিন তা পাইয়াছেন? জীবনে তিনি কি দেখিলেন, কি বা পাইলেন? এই কলতলা এঁটো বাসনের স্তূপ, ওই হাত ময়লা ভিজে কাপড়ের রাশি, এই কয়লা কাঠের গাদা, আলু বেগুনের চুবড়ি, এই সংসার, এই জীবন, ইহাই তিনি চিরকাল দেখিবেন ও জানিবেন। শচীনকে গ্রামের লোকে নিন্দা করে, কিন্তু শচীন তাহার চেয়ে বেশ ভালো। সে জীবনকে ভোগ করিয়াছে। তিনি কি করিয়াছেন? কিছুই করেন নাই। অনঙ্গ বলিল, বড় ঠান্ডা পড়েছে আজ, আজ আর কোথাও বেরিও না সন্ধ্যের পর। সন্ধ্যে তো এখনো অনেক দেরি, আড়তের কাজ মেটেনি, সেখানে যেতে হবে এক্ষুনি। তা কখন আসবে? তা কি করে বলি বলো, কাজ মিটে গেলেই আসবো। বড়মশাই কি রাতে খাবেন? কেন, সে খাচ্ছে কোথায়? ও বেলা আসেনি? আজ দুদিন তো আসছেন না, একটু জিজ্ঞেস করো তো। দুদিন ভাত রান্না রইল, অথচ লোক এলো না।
আর তুমিও দেরি করো না। কথা শেষ করিয়াই অনঙ্গ আসিয়া স্বামীর হাত ধরিয়া বলিল, সত্যি আমার উপর তুমি রাগ করনি? আজ তুমি সকাল সকাল এসো। গায়ে গেলে কিরকম দেখলে না দেখলে কিছুই তো শুনিনি, শুনবো ক্ষণ। এসো সকাল সকাল, কেমন আসবে তো? গদাধর আড়তে যাইবার পথে ভাবিলাম, কি বিশ্রী জীবন, একঘেয়ে, আর ভালো লাগে না। সেই রাতে সন্ধ্যের পর গদাধর শোভারানীর বাড়ির দরজায় কড়া নাড়িলেন। চাকর আসিয়া বলিল, কে? মিস মিত্র আছেন? মাইজি স্টুডিও থেকে ফেরেননি। কখন আসবেন? আজ সকাল সকাল আসবেন বলে গিয়েছেন। কিছু বলতে হবে বাবু? না, আচ্ছা থাক, আমি অন্য এক সময় বরং আসব। বলিতে বলিতে দরজার সামনে শোভারানীর মোটর আসিয়া দাঁড়াইল এবং মোটরের দরজা খুলিয়া নামিয়া গদাধরকে দেখিয়া শোভা বিস্ময়েশ্বরে বলিল, হে কি আপনি এখন? কিছু বলবেন? গদাধর হঠাৎ যেন সংকুচিত হইয়া ছোট হইয়া গেল। কেন এখানে আসিয়াছেন তাহার কি উত্তর দেবেন? নিজেই কি তাহা ভালো বুঝিয়াছেন? বোঝেন নাই। কিন্তু তিনি কোনো কিছু উত্তর দেবার পূর্বেই শোভা অপেক্ষাকৃত নরম সুরে বলিল, আসুন না, চলুন ওপরে। আপনি যেরকম মানুষ তাতে পাটের আড়তদার হওয়া উচিত ছিল না, উচিত ছিল কবি হওয়া। আসুন ওপরে। এই দিন হইতে গদাধর আড়ত হইতে সন্ধ্যের পর প্রায়ই দেরিতে বাড়ি ফিরিতে লাগিল। অনঙ্গ প্রথম প্রথম কত বকিত, রাগ করিত, এত রাত হইবার কারণ কি, শরীর খারাপ হইলে টাকার কি হইবে, এত পরিশ্রম শরীরে সইবে কেন, ইত্যাদি ইত্যাদি। গদাধর প্রায় কোনো উত্তর দিতেন না, যখন দিতেন তখন নিতান্তই সংক্ষেপে। কি যে তার অর্থ তেমন পরিষ্কার হইত না। বাড়ি ফিরিয়া গদাধর সবদিন খাইতেনও না, না খাইয়া শুইয়া পড়িতেন। অনঙ্গ নিজের শোবার ঘরে খাবার আনিয়া যত্ন করিয়া জাল দিয়া ঢাকা দিয়া জাগিয়া বসে থাকে। স্বামী কখন আসিয়া কড়া নাড়িবেন, কারো সাড়া না পাইলে রাগ করিয়া বসিবেন হয়তো। শীত চলিয়া গেল, ফাগুনের প্রথম সপ্তাহ। এবার পাটের কাজে বেশ লাভ হইয়াছে। গদাধর সেদিন কথায় কথায় প্রকাশ করিয়াছেন স্ত্রীর কাছে। দোল পূর্ণিমার রাত্রি অনঙ্গ বাড়িতে সত্যনারায়ণের ব্যবস্থা করিয়াছেন। পূজা হইবার পরে আড়তের লোকজন খাওয়ানো হইবে। আশেপাশে 2-4 প্রতিবেশীকে নিমন্ত্রণ করা হইয়াছে। আড়তের কর্মচারীদের বসাইয়া লুচি খাওয়ানো হইবে, বাকি সকলকে সত্যনারায়ণের প্রসাদ ও ফলমূল মিষ্টান্ন ইত্যাদি দ্বারা জলযোগ করানো হইবে। অনঙ্গ সারাদিন উপবাস করিয়া আছে। স্বামী ফিরিলে পূজা আরম্ভ হইবে এবং তাহার পর সকলকে খাওয়ানোর ব্যবস্থা। পাশের গলিতে সিধুর মা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বৃদ্ধা খোলার ঘর ভাড়া লইয়া বাস করেন। তাহার একটি মাত্র ছেলে সামান্য মাহিনার চাকরি করে। অনঙ্গ তাহাকে একবেলা খাইতে বলিয়াছেন। তিনি আসিয়া পূজার নৈবেদ্য ইত্যাদি গুছাইয়া দিতেছেন। অনঙ্গ তাহাকে একটু অনুরোধ করিয়াছিল সন্ধ্যের পর একটু জলযোগ করিতে। তিনি বলিয়াছেন, হ্যাঁ এখন কেন মা, পূজা আচ্ছা হয়ে যাক, বিধবা মানুষ, একেবারে সন্ধ্যের শেষে যা হয় কিছু মুখে দেব। তুমি রাজরানী হও মা, তোমার বড্ড দয়া গরিবের ওপর। আমার ছেলে তো মাসিমা বলতে অজ্ঞান। সন্ধ্যের পরে পূজা আরম্ভ হইল।
লোকজন একে একে আসিতে আরম্ভ করিয়াছে। পাশের বাড়ির ভদ্রলোকেরাও আসিলেন। এখনও গদাধর আসেন নাই। তিনি আসিলে নিমন্ত্রিতদের খাওয়ানো শুরু হইবে। অনঙ্গ আজ খুব ব্যস্ত। নিজে সে রান্নার তদারক করিয়াছে বৈকাল হইতে। সব দিকে চোখ রাখিয়া চলিতে হইতেছে, যাহাতে কেহ কোনো ত্রুটি না ধরে। পূজা শেষ হইয়া রাত হইল। নিমন্ত্রিত ভদ্রলোকেরা একটু ব্যস্ত হইয়া পড়িলেন। গৃহস্বামী এখনও আসেন নাই। দু একজন তাগাদাও দিলেন। তাহাদের সকাল সকাল বাড়ি ফিরিতে হইবে, কাজ আছে অন্যত্র। হরিয়া চাকরকে ডাকিয়া অনঙ্গ বলিল, এই দেখ তো আড়ত থেকে কেউ এসেছে কিনা। হরিয়া বাহিরের ঘর দেখিয়া আসিয়া বলিল, এই 4-5 জন এই যে মাইজি, তবে বর মশাই আসেননি এখনো। সিধুর মাকে ডাকিয়া অনঙ্গ বলিল, কি করব দিদি, সব খেতে বসিয়ে দিই কি বলেন? উনি বোধহয় কাজে আটকে পড়েছেন। ভরমশাই যখন আসেননি তখন দুজনে কাজ শেষ করে চাবি নিয়ে একসাথে আসবেন। এদের বসিয়ে রেখে কি হবে বলুন? সিধুর মা বলিলেন, হ্যাঁ হ্যাঁ, তাই বসিয়ে দাও, আমি সব দিয়ে আসছি গিয়ে, আমায় সাজিয়ে দাও। বাইরের লোক সব প্রসাদ খাইয়া চলিয়া গেল। আড়তের লোকেদের খাওয়াইতে বসানো হইল না, গদাধর ওর ভর মহাশয়ের অপেক্ষায়। রাতক্রমে 10টা বাজিল। তখন আর কাহাকেও অভুক্ত রাখিলে ভালো দেখায় না। সিধুর মার পরামর্শে তাহাদেরও বসাইয়া দেওয়া হইল। তাহাদের খাওয়া শেষ হইল রাত তখন প্রায় 11টা। পরিপূর্ণ জ্যোৎস্না রাত্রি। গ্যাস ইলেকট্রিকের আলোর বাধা ঢেলিয়াও এখানে ওখানে সহমহিমায় প্রকাশ করিতেছে। এমন সময় ভর মহাশয় আসিলেন একা। অনঙ্গ ব্যস্ত হইয়া বাইরের ঘরের দরজার কাছে আসিয়া ভর মহাশয়কে বলিলেন, উনি কই? এত দেরি কেন আপনাদের? আগে মা, খাট খোলায় তাগাদায় বেরিয়েছি 9টার আগে, উনি তো তখনই বেরোলেন। আমি ভাবছি এতক্ষণ বুঝি এসেছেন। ভর মহাশয়ের গলার স্বর গম্ভীর। তিনি কি যেন একটা চাপিতে চেষ্টা করিতেছেন। অনঙ্গ ব্যস্ত ভীত কণ্ঠে বলিলেন, তাহলে তাহলে উনি কোথায় গেলেন? তার খবরটা একবার নিন, সঙ্গে টাকা কড়ি ছিল নাকি? ভর মহাশয় ঘাড় নাড়িয়া বলিলেন, না না, সেসব ছিল না। ভয় নেই কিছু মা, নইলে কি আমি চুপ করে বসে থাকি বৌমা? তিনি হারিয়ে যাননি বা অন্য সব কিছু না। যাক, তবু বাঁচা গেল। কাজে গিয়েছেন বোধহয়, আসবেন ক্ষণ, তার জন্য ভাবনা নেই। কিন্তু এত রাত হয়ে গেল, বাড়িতে একটা কাজ, তাই বলছি। ভর মহাশয় গম্ভীর হইয়া বলিলেন, একটা কথা মা, বলি তবে। ভেবেছিলাম বলবো না, কিন্তু না বলেও তো পারি নে। কেন ভর মহাশয়, কেন? কি হয়েছে? কি কথা? তা আমি বলছি মা, কিন্তু এ কথা যেন বাবুর কানে না ওঠে। আপনাকে মেয়ের মতো দেখি। 13 বছরের মেয়ে যখন প্রথম ঘর করতে এলেন, তখন থেকে দেখে আসছি। কথাটা না বলেও পারি নে। তা উনি আর সে বাবু নেই। এখন কোথায় গিয়ে রাত পর্যন্ত থাকেন? সকাল সকাল আড়ত থেকে বেরিয়ে যান, সন্ধ্যের আগেই চলে যান এক দিন। তারপর শুধু তাই নয়, এসব কথা না বললে বলবেই বাকি। আমি হচ্ছি পুরনো লোক। এক কলমে আজ 25 বছর আপনাদের আড়তে কাজ করছি, আপনার শ্বশুরের আমল থেকে। আজকাল ব্যাংকে টাকা করিয়ে উনি গোলমাল করছেন। সেদিন একটা 1000 টাকার চেক ভাঙাতে গেলেন নিজে, কিন্তু খাতায় জমা করলেন না।
নিজের নামে হাওলাত খাতে লেখালেন। এই কমাসের মধ্যে প্রায় ৬,৫০০ টাকা হাওলাত লিখেছেন নিজের নামে। এসব ঘোর অব্যবস্থা। উনি যেন কি হয়েছেন, সে বাবু আর নেই। এখন কথা বলতে গেলেই খিঁচিয়ে ওঠেন, তাই সাহস করে কিছু বলতেও পারি নে। অনঙ্গ পাংশু মুখে সব শুনিয়া কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন। ভর মহাশয় বলিলেন, আমার মনে হয় বৌমা, আপনাদের সেই গাঁয়েই আমরা ছিলাম ভালো। বেশি টাকার লোভে কলকাতায় এসে ভালো করিনি। হ্যাঁ, এখন উপায় কি বলুন ভরমশাই? যা হওয়ার হয়েছে, সে কথা ছেড়ে দিন। আমি তলায় তলায় সন্ধান নিচ্ছি মা, এখনো ঠিক বুঝতে পারিনি উনি কোথায় যান, কি করেন। তবে লক্ষণ ভালো নয় সেই দিনই বুঝেছি, যেদিন বড় তরফের শচীনবাবু ওর সঙ্গে মিশেছে। শচীন আর মাঝে মাঝে আসে নির্মল। তবেই হয়েছে। আপনি ভালো করে সন্ধান নিন ভরমশাই। আমার এই কলকাতা শহরে কেউ আপনার জন্যেই, হ্যাঁ আপনি ছাড়া। আপনি নিজে বুঝে সুঝে ব্যবসা করুন। আমিও দেখছি কমাস ধরে উনি অনেক রাতে বাড়ি আসেন। আমি কাউকে সে কথা বলিনি, তা আমি ভাবি আড়তের কাজ বেড়েছে, তাই বুঝি রাত হয়। মেয়ে মানুষ, কি বুঝি বলুন। আসুন, আপনি আর কতক্ষণ বসে থাকবেন? খেয়ে নেবেন, চলুন। ভগবান যা করবেন তার উপর হাত নেই, হদ্দেষ্টে যা আছে। ও আর ভেবে কি করব বলুন। চোখের জলে অনঙ্গ কথা শেষ করিতে পারিল না। ঠিক সেই রাতেই বাগমারি রোড ছাড়াইয়া খালধারের বাগান বাড়িতে জলসা বসিয়াছে। গদাধর সেখানে আটকাইয়া পড়িয়াছে। এই কয়েক মাসের মধ্যেই শচীনের মধ্যস্থতায় আরও কয়েকটি মেয়ের সঙ্গে গদাধরের আলাপ হইয়াছে। তাহাদের সঙ্গে কথা কইয়া গদাধরের মন ভরিয়া ওঠে। মনে হয় এতকাল গ্রামে পাটের বস্তা লইয়া কি করিয়াই না দিন কাটাইয়াছে। যৌবনের দিনগুলো একেবারে নষ্ট হইয়াছে। এখন এই বিলাসের জগতে ইহারা মায়া বিভ্রম জাগাইয়া তোলে। মনে হয় ব্যবসা যদি করিতে হয় তো এই ফিল্মের ব্যবসায়। কতগুলো ম্যানেজার, গোমস্তা, সরকার, দারোয়ান, কুলির মতো সংস্রব নাই। এমন সব কিশোরী, তাহাদের সঙ্গে আলাপ, গানের ঝর্ণাধারা, এমন অন্তরঙ্গতা করিতে জানে, মনে হয় পৃথিবী যেন মায়াপুরী হইয়া ওঠে। ওই শচীন খুব আলগাভাবে কানে মন্ত্র দেয়। পাটের কারবার তো করেছ, পয়সা ফিরছ খুবই। চালু কারবার, পাকা মুহুরি গোমস্তা আছে, সে কাজ তারা অনায়াসে দেখতে পারে। আমি বলি কি, ফিল্মের ব্যবসায় যদি নেমে যাও, এই ব্যবসায় সারা পৃথিবী কি টাকাটা অনায়াসে রোজগার করছে। এই কারবারে লোকসানের কোনো ভয় নেই, শুধু লাভ আর লাভ। তাছাড়া এইসব মেয়ে একেবারে তোমার, বুঝলে? শচীন ওস্তাদ মানুষ, মানুষ চড়াইয়া খায়, জানে কোন টোপে কোন মানুষকে গাঁথা যায়। শচীন বলে, কিচ্ছু না, সামান্য পুঁজি ফেলো, নিজে গ্যাঁট হইয়া সেখানে বসিয়া থাকো, দিনের কাজের হিসাব রাখো, স্টুডিও ভাড়া পাওয়া যায়, ফিল্মের রোল ধারে যত চাও, গাঁট হইতে কিছু টাকা ছাড়ো, ছবির 3 ভাগ 4 ভাগ তোলা হইবা মাত্র, ডিস্ট্রিবিউটার আসিয়া কমসে কম আগাম 60-70 হাজার টাকা নিজের তহবিল হইতে বার করিয়া দেবে। তার 5 গুণ টাকা আদায় হইয়া আসিবে। ছবি তৈয়ার হইলে সে ছবি ঘুরিবে সারা বাংলা মুল্লুকে। আর তার হিন্দি করো তো হোল ইন্ডিয়া। একখানা ছবির বাংলা হিন্দি 2 ভার্সনে 1 বছরে নিট লাভ 20-25 লাখ হইবে। 2-4টা দৃষ্টান্তও শচীন দিল। ওইসব কোম্পানির মালিক ফিল্ম কোম্পানির অফিসে কেরানিগিরি করিত 150-200 টাকা মাহিনায়। এদিকে নজর রাখিয়া চলিত।
ফস করিয়া মারোয়ারি ক্যাপিটালিস্ট ধরিয়া আজ অত বড় কোম্পানির মালিক। মোটর ছাড়া পথ চলে না, কি প্রকাণ্ড বাড়ি করিয়াছে আলিপুরে, টাকার কুমির হইয়াছে, কি মান কি ইজ্জত। ছেলেকে বিলাত পাঠাইয়াছে, নীরের ছেলে এখন বিলাত ঘুরিয়া আসিলেই ব্যাস। গদাধর শোনেন। গদাধরের মনে হয় কারবার, ব্যবসা, লাভ, শুধু তা নয়, এমন মধুর সংসর্গ, নাচ গান, হাসি, গল্প, এসবের সঙ্গে কোনো পরিচয় ছিল না। সেদিন শোভারানী একটা গান গাহিতেছিল। সে গান কটি লাইন তার কানে মনে সব সময় বাজিতেছে। বসন্ত চলে গেল হায় রে, চেয়ে দেখিনি তার পানে। গদাধরের কেবলই মনে হয় ও গান তাহারই মনের কথা। জীবনের কতখানি কাটিয়া গেল, পৃথিবীর এমন রূপ, রস, গন্ধ, তার কোনো পরিচয় তিনি পাইলেন না। আজ এই আসরে শচীন তাহাকে জোর করিয়া ধরিয়া আনিয়াছে, বলিয়াছে ফিল্মের সকলে আসিবে, সকলের সঙ্গে আলাপ করো, মেলামশা করো, ভালো করিয়া দেখো, শুধু ব্যবসার দিক দিয়া। শচীনের সঙ্গে কতবার কত স্টুডিওয় তিনি গিয়াছেন। আজ কজন ফিল্ম স্টারের সঙ্গে গদাধরের আলাপ পরিচয় হইয়াছে। তাদের সকলকেই কত ভালো লাগে। তাহারা যেন অন্য লোকের জীব, গান আর সুর দেয়া তৈরি। তাহারা সকলেই আছে। দোল পূর্ণিমার রাত, 12 মাস খাটিয়া একটা দিন আমোদ না করিলে চলে। এখানে আজ স্টুডিওর অভিনেতা অভিনেত্রীদের আনন্দ সম্মেলন। আজ রাতে এখানেই গদাধরের ফিল্ম স্টুডিও খুলিবার কথাবার্তা হইবে। বাগানটা বেশ বড়, বনেদি, বহুকালের পুরনো প্রমোদ কানন। মাঝখানে যে বাড়ি আছে সেটা দোতলা, অনেকগুলি ঘর ওপরে নিচে, মেঝের মার্বেল পাথরে বাঁধানো। দেওয়ালে বিবর্ণ প্রায় বড় বড় অয়েল পেন্টিং, অধিকাংশই নগ্ন নারী মূর্তির ছবি। 19বিংশ শতাব্দীর শেষের দিকে কোনো বিলাসী ধনী ব্যক্তি শখ করিয়া বাগান বাড়ি করিয়া থাকিবেন। বাগান বাড়ির একটা ঘর তালাবন্ধ, তার মধ্যে অনেকগুলি পুরনো বাসনপত্র, ঝাড়, কার্পেট, কেদারা, আয়না ইত্যাদি গাদা করা। প্রবাদ এই ঘরে মাঝে মাঝে 19বিংশ শতাব্দীর মধ্যভাগের আনন্দনারায়ণ ঘোষকে চোগা চাপকান ও সামলা পরিয়া একতারা কাগজ হাতে ঘুরিতে ফিরিতে দেখা গিয়াছে। সেকালের বিখ্যাত অ্যাটর্নি আনন্দনারায়ণ ঘোষের নাম এখনও অনেকে জানেন। পুকুর পাড়ে শচীন বসিয়াছিল, পাশে গদাধর ও রেখা বলিয়া একটি মেয়ে। রেখা বলিতেছিল, আমাদের স্টুডিওতে আপনি রোজ বলেন যাব যাব, কই একদিনও গেলেন না তো? গদাধর হঠাৎ জড়িত স্বরে বলিল, আড়ত থেকে বেরোই আর তোমাদের স্টুডিও বন্ধ হয়ে যায়, যাই কখন বলো রেখা। না, আমার পাটটা না দেখলে আপনি আমায় নেবেন কি করে? আরে তোমায় এমনিই নিয়ে নেব, পাট দেখতে হবে না, চমৎকার চেহারা তোমার, তোমায় বাদ দিলে কি হবে? সুষমা দিদিকেও নিতে হবে। আরে নেব নেব, তুমি যাকে যাকে বলবে তাদের সবাইকে নেব। সুষমা দিদির মতো গান কেউ গাইতে পারে না, দেখলেন তো সেদিন রুক্মিণীর গানে কেমন জমলো। হ্যাঁ, চমৎকার গান, অমন শুনিনি। শচীন পাশ হইতে বলিল, হ্যাঁ, তুমি যা শোনো সব চমৎকার, গানের তুমি কি বোঝো হে? আজ সুষমার গান শুনবে কন, বুঝতে পারবে। সত্যি ওকে বাদ দিয়ে ছবির কাজ চলবে না, একটু বেশি মাইনে চাইছে, তা দিয়েও রাখতে হবে। নীলা, দীপ্তি, এদেরও দেখো, এখানে ডাক দাও না সব, মিনি, সুবেলা, বড় হেনা, ছোট হেনা। গদাধর ব্যস্তভাবে বলিলেন, আরে না না, এখানে ডেকে কি হবে, থাক থাক,
আমি যাচ্ছি। বাগানের বাড়ির সামনেই পুকুর। পুকুরের ওপারে কলমের আম গাছ অনেকগুলি। ওদিকের অংশটা তারের জাল দিয়ে ঘেরা। কলম বাগান ও পুকুরের মাঝখানে এখনও বেশ ভালো ভালো গোলাপ হয়। এখানে বাঁধানো চাবুতারায় একটা দল ভিড় করিয়া বসিয়া গল্পগুজব ও হল্লা করিতেছে। শচীন বলিল, অঘোরবাবুকে তাহলে ডাকি, আজ দোল পূর্ণিমা, শুভ দিন, একটা ব্যবস্থা করে ফেলো, যেমন কথা আছে। অঘোরবাবু এসেছেন? এই তো মোটরের শব্দ হলো, এলেন বোধ হয়। স্টুডিওর মোটর আনতে গিয়েছিল কি না? বেশ, করে ফেলো সব ব্যবস্থা। প্রায় 50 বছরের এক শৌখিন পৌঢ় লোক, রং শ্যামবর্ণ, বেটে একহারা চেহারা, মাথার চুলে এই বয়সেও ব্রিলেটাইন মাখানো, মুখে সিগারেট, আসিয়া ঘাটের সিঁড়ির মাথায় দাঁড়িয়া বলিলেন, এই যে সব এখানে। শচীন ও গদাধর দুজনেই ব্যস্ত হইয়া বলিলেন, আসুন আসুন, আপনার কথাই হচ্ছিল অঘোরবাবু। রেখার দিকে চাহিয়া অঘোরবাবু বলিলেন, তাই তো, আমাদের একটা কথা ছিল, না হয় চলুন ওদিকে। রেখা অভিমানের সুরে বলিল, বললেই হয় যে উঠে যাও, এমন করে কি ভনিতা করার অধিকার আপনার আছে মশাই? হাসিয়া অঘোরবাবু বলিলেন, না রেখা বিবি, অধিকার কিছু নেই জানি। এখন লক্ষ্মী হয়ে ধুপা একটু কষ্ট করে এগিয়ে গিয়ে ওই চাতালে বসে যারা ফুর্তি করছে ওখানে যাও না, আমরা একটু পাতলা হয়ে বসি। অমন রেখা বিবি বলবেন না বলছি, কি কেমন কথা? না, আমি অমন সব ধরনের কথা ভালোবাসি না কিন্তু। রেখা উঠিয়া ফরফর করিয়া চলিয়া গেল। অঘোরবাবু বলিলেন, তারপর আপনি তো আছেন দেখছি, একটা ব্যবস্থা তাহলে হয়ে যাক। আজ শুভ দিন, দোলযাত্রা, পূর্ণিমা তিথি, আর এদিকে পূর্ণিমের চাঁদের ভিড়ও লেগে গিয়েছে ঘোষেদের বাগান বাড়িতে। আমার মত যদি নাও তবে। ওহো, তোমার সব তাতে ঠাট্টা আর কি, ভালো লাগে না। শোনো না, কি কথা হচ্ছে। গদাধর বলিলেন, আপনি হিসেবটা করেছেন মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, এখন 11,000 আন্দাজ বার করতে হবে আপনাকে। সব হিসেব করে বুঝিয়ে দিচ্ছি। আর চেক বই এনেছেন? 5,000 টাকা আজই দরকার। বাগানটার লিজ রেজিস্ট্রি হবে সোমবার। সেলামির টাকা আর 1 বছরের ভাড়া জমা দিতেই হবে। অনেকখানি জমি আছে, স্টুডিওর উপযুক্ত জায়গা বটে। আর একটা কাজ করতে হবে আজ, সব মেয়েদের আজ কিছু কিছু বায়না দিয়ে হাতে রাখা চাই। ধরুন গিয়ে রেখা আছে, খুব ভালো নাচ অর্গানাইজ করে, ওকে রাখতে হবে। তারপর ধরুন সুষমা, ও বেঙ্গল ন্যাশনাল ফিল্ম স্টুডিওতে এখনও কাজ করে, ওকে আগে আটকাতে হবে। একবার ওদের সব ডাকিয়ে এনে যার যার নাচ গান দেখে শুনে নেবেন নাকি? শচীন বলিল, না না, সেটা ভালো হয় না। ওরা সবাই নামজাদা আর্টিস্ট, ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করছে, কেউ বা করেছে, ওদের নাম কে না জানে। এই ধরুন গিয়ে সুষমা। অঘোরবাবু আঙুলে টাকা বাজাইবার ভঙ্গি করিয়া বলিলেন, আরে রেখে দাও আর্টিস্ট, সবাই আর্টিস্ট, আমি কি কম আর্টিস্ট? টাকা খরচ করতে হবে যেখানে, সব বাজিয়ে নেব, এই রকম করে বাজিয়ে নেব। আমি বুঝি কাজ। এই অঘোরনাথ হালদার 7টা ফিল্ম কোম্পানি এই হাতে গড়েছে, আবার এই হাতে ভেঙেছে। কাজ আমায় আর শিখিও না। গদাধর বলিলেন, যাক, ওসব বাজে কথায় কান দেবেন না, আপনি যা ভালো বুঝবেন করুন। কত টাকা চাই এখন বলুন, তাহলে ওদের সব ডাকি, পৃথক পৃথক কন্ট্রাক্ট হোক, সোমবার সব রেজিস্ট্রি হবে। লিজের সেলামি 2,000 আর ভাড়া 500,
এই টাকাটি আলাদা করে বাকি ওদের দিয়ে দেব। ওদের টাকা এখন দিতে হবে কেন? কন্ট্রাক্ট রেজিস্ট্রি হওয়ার সময় টাকা দিলেই চলবে। হ্যাঁ, না না, হে তো বায়না। ঘোর হালদার অত কাঁচা কাজ করে না স্যার। আচ্ছা বেশ। রেখার ডাক পড়িল পুকুর ঘাটে। অঘোর বলিলেন, হ্যাঁ রেখা বিবি, লেখাপড়া জানো তো? ফর্ম সই করতে হবে এক্ষুনি। আবার রেখা বিবি? আচ্ছা বেশ বেশ, তা কি বলতে হবে তোমায়? শিখিয়ে দাও না হয়। কেন, রেখা দেবী? পোস্টারে লেখা থাকে দেখনি কখনো? রেখা বিবি বললে আমি জবাব দিই নে। বলিয়া রেখা না কুচু করিয়া গর্বিতভাবে মুখ ঘুরাইয়া চলিয়া চমৎকারভাবে সপ্রমাণ করিল যে সে একজন সুনিপুণ অভিনেত্রী, যদিও ভঙ্গিটা বিলিতি ছবির অভিনেত্রীদের হুবহু নকল। অগরবাবু বলিলেন, হ্যাঁ এখানে সই করো, বেশ স্পষ্ট করে লেখো। রেখা নিজের ব্লাউজের বুকের দিকটা হইতে ছোট একটা ফাউন্টেন পেন বাহির করিতেই অঘোরবাবু বলিয়া উঠিলেন, আরে বলো কি, তোমার আবার ফাউন্টেন পেন বেরোলো কোথা থেকে ভাই? তুমি দেখছি কলেজের মেয়ে কি স্কুলের মাস্টারনি বনে গেলে? বলি, কালি কলমের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আচ্ছা আচ্ছা, টাকাটা লেখো। টাকা কত টাকা? যথেষ্ট অপমান তো করলেন। মাছের মায়ের পুত্র শোক, অপমান কিসের মধ্যে দেখলে? 70 টাকার মধ্যে বায়না আজ 5 টাকা। রেখা রাগ করিয়া কলম বন্ধ করিয়া বলল, কি 5 টাকা? চাই না, দিতে হবে না। 5 টাকা অ্যাডভান্স নিয়ে যারা কাজ করে তারা এক্সট্রা ভিড়ে সিনে প্লে করে, আর্টিস্ট নয়। আমাদের অপমান করবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা, তা কত চাও রেখা দেবী শুনি? অর্ধেক, 35 টাকা, 35 রুপিস। ও আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, আর ইংরেজি বলতে হবে না। দিচ্ছি আমি, তাই দিচ্ছি। তা আমাদের একটু নাচ দেখাবে তো? সে পরে হবে ক্ষণ। হুম, এক্ষুনি হবে। ক্যাপিটালিস্ট দেখতে চাচ্ছেন, ওর ইচ্ছেই এখানে সকলের বড়। রেখা দ্বিরুক্তি না করিয়াই পেশাদার নর্তকীর সহজ ও বহুবার অভ্যস্ত ভঙ্গিতে পুকুর ঘাটে চওড়া চাতালের ওপর আধুনিক প্রাচ্য নৃত্য শুরু করিল। রেখা কৃষ্ণাঙ্গী মেয়ে, নাচের উপযুক্ত দেহের গড়ং বটে। জ্যোৎস্না রাতে নৃত্যরতা তরুণীর বিভিন্ন লাস্যভঙ্গি দেখিয়া গদাধর ভাবিলেন, টাকা সার্থক হয় এই ব্যবসায়। খরচ করেও সুখ, লাভ যদি পাই তাতেও সুখ। যে বয়সে যা, আমার বয়স তো চলে যায়নি এসবের। অল্প একটু বিশ্রাম করিয়া রেখা বলিল, কথা কলি দেখবেন? সেবার এম্পায়ারে এসেছিল সত্যভামা দেবী, মাদ্রাজি মেয়ে। এমন কথাকলি কখনো দেখিনি। কি পোজ এক একখানা। আমরা স্টুডিওতে শুদ্ধ নাচিয়ে দল এম্পায়ারে দেখতে গিয়েছিলাম কোম্পানির খরচে। দেখবেন? তা তুমি একবার দেখেই শিখে নিলে নাকি? কেন শিখব না, আমরা আর্টিস্ট লোক। আচ্ছা আচ্ছা, থাক এখন কথা কলি। তা সুষমা দেবী কই? তাকে ডেকে ফর্মটা সই করে নেওয়া দরকার। ডাক দিতে সুষমা আসিল। দেখিতে ভালো নয়, দোহারা চেহারা, গলার স্বর বেশ মিষ্ট, বেশি কথা বলে না। তবে সে আসিয়া সমস্ত জিনিসটা একটা তামাশার ভাবে গ্রহণ করিল। অঘোরবাবু বলিলেন, টাকাটা লিখুন আগে, 40 টাকা। সুষমা কোনো কথা না বলিয়া নাম সই করিয়া চেক লইয়া চলিয়া যাইতে উদ্যত হইলে অঘোরবাবু বলিলেন, গান গাইতে হবে একটা। সুষমা হাসিয়া বলিল, সে কি, এখন কখনো গান হতে পারে? ক্যাপিটালিস্ট বলেছেন, ওর কথা রাখতে হবে, গান করুন একটা। গদাধর মোলায়েমভাবে বলিলেন, না না থাক, উনি নাম করা গায়িকা, সবাই জানে, ওকে আর গান গাইতে হবে না। ও নিয়ম সকলের জন্য নয়।
রেখা কাছেই ছিল, সে ঘাড় বাঁকাইয়া বলিল, নিয়ম তবে কি আমার মতো বাজে লোকেদের জন্য তৈরি? এ তো রীতিমতো অপমানের কথা। না, এ কখনো হবে না। কিন্তু ইহাদের কি করিয়া চালাইতে হয় অঘোরবাবু জানেন। তিনি রেখার কাছে ঘেঁষিয়া দাঁড়াইয়া তার মুখের কাছে হাত ঘুরাইয়া বলিলেন, হে যে রেখা মানে রেখা দেবী। ছোট কেন, গান আমরা সর্বদা গ্রামোফোনে শুনেছি, রেডিওতেও শুনেছি। কলকাতায় তো গান শুনবার অভাব নেই, কিন্তু নাচ আমরা সর্বদা তো দেখি নে। তা তোমার মতো আর্টিস্টের নাচ দেখার একটা লোভ তো আছে, কি বুঝলে? হ্যাঁ। গদাধরের বেশ লাগিতেছিল। বাড়িতে থাকিলে এতক্ষণ তিনি ঘুমাইয়া পড়িয়াছেন, নয়তো বসিয়া গদির হিসাবপত্র দেখিতেছেন। এই তবু 5 জনের মুখ দেখিয়া আনন্দে আছেন। বিশেষ করে এমন সঙ্গ, এমন একটা রাত। একবার তাহার মনে হইল অনঙ্গ আজ একটু সকাল সকাল ফিরিতে বলিয়াছিল। বাড়িতে যেন কি একটা পূজা হইবে। তা তিনি গিয়া কি করিবেন? বড়মশাই আছেন, নিতাই আছে, 2 জন চাকর আছে, তারাই সব দেখাশোনা করিতে পারিবে ক্ষণ। তার অত গরজ নেই। একে একে অনেকগুলি মেয়ের কন্ট্রাক্ট ফর্ম সই করা হইয়া গেল। তাহারা পুকুরের সামনের পাড়ে, যেখানে সাবেককালের গোলাপবাগ, সেদিক হইতে আসিয়া সই করিয়া আবার গোলাপবাগে ফিরিয়া যায়, যেন একগাছি ফুলের মালা ঢল হইয়া গিয়াছে। এক একটি করিয়া ফুল সরিয়া সরিয়া সুতোর এদিক হইতে ওদিকে নাচের ভঙ্গিতে চলিতেছে। গদাধর কি একটা ইঙ্গিত করিলেন একজন চাকরকে। অঘোরবাবু বলিলেন, এখন না স্যার, যদি আমায় মাপ করেন, কাজের সময় মানে ওটা বেশি না খাওয়াই ভালো। আরেকটা কথা স্যার, যদি বেয়াদপি হয় মাফ করবেন, আপনি হলেন ক্যাপিটালিস্ট, মানে হলো গিয়ে মালিক। একটু রাসবাড়ি হয়ে চলবেন ওদের সামনে। ওরা কি জানেন, নাই যদি দিয়েছেন তবে একেবারে মাথায় উঠেছে। আরে ধুমকে রাখুন, ঠিক থাকবে। নাই ওদের কখনো দিতে নেই। ও যে রেখা, আপনার সামনে অত সব কথা বলার সাহস করবে কেন? আমি আগে ছিলাম বেঙ্গল ন্যাশনাল ফিল্মের ক্যাপিটালিস্ট, ছিল ও দেবীচাঁদ গোঠে, ভাটিয়া মার্চেন্ট, কোড়পতি। তা গোঠে যখন স্টুডিওতে ঢুকতো, তার গাড়ির আওয়াজ পেলে সব থরহরি লেগে যেত। ও শুভা মিত্রের মতো নাম শুনেছেন তো? অমন দরের বড় আর্টিস্টও গোটেজির সামনে ভালো করে চোখ তুলে কথা বলতে সাহস করতো না। শোভারানী মিত্রের কাছে রেখা ঠেকা এরা সব আর কি। শোভা এখন এদের এই কোম্পানিতে কাজ করে শুনেছি। গদাধর চুপ করিয়া শুনিলেন। চাকর আসিয়া এই সময় জানাইল খাবার জায়গা হইয়াছে। অঘোরবাবু বলিলেন, ও সব ডেকে নিয়ে যা, আমি আর ইনি ইক্ষণ না, পরে হবে। বুঝলেন কি, ইক্ষণ খেতে বসলে ওদের সঙ্গে একসঙ্গে বসতে হবে। সেটা ঠিক হবে না মশাই। নিজের চাল বজায় রেখে নিজেকে তফাতে রেখে চলতে হবে, তবে না ওরা মানবে, ভয় পাবে। গোলাপবাগের মধ্যে যে দলটি ছিল, তাহারা হল্লা করিতে করিতে খাইতে গেল। রাত 1:30টার কম নয়, একটু ঠান্ডা পড়িয়াছে। চাঁদের আলোয় বাগানের পুরানো চাতাল, হাত ভাঙা পরীর মূর্তি, হাতল খসা লোহার বেঞ্চি, শুকনো ফোয়ারা ইত্যাদি এক অদ্ভুত ছন্ন ছাড়া শ্রী ধারণ করিয়াছে। এমন একটা জগৎ যেখানে যে কোনো সম্ভব ঘটনা যেন যে কোনো মুহূর্তে ঘটিতে পারে। তাই হঠাৎ যদি চোগা চাপকান পরা শ্যামলা মাথায় আনন্দনারায়ণ ঘোষ মহাশয় একতারা কাগজ হাতে তাহার ঊনবিংশ শতাব্দীর গাম্ভীর্য ও মর্যাদা বজায় রাখিয়া এই হাত ভাঙা পরীর মূর্তিটার আড়াল হইতে ধীর পদক্ষেপে বাহির হইয়া আসেন, তবে যেন কেহই বিস্মিত হইবে না।
গদাধর বলিলেন, তা আর কত টাকা লাগবে? ইয়ে, আর হলো গিয়ে 2000 তো কালই চাই, মজুত রাখবেন স্যার। তাহলে আপনার হলো গিয়ে 11,000। তা আপনার সঙ্গে দেখা হবে কোথায়? আপনার গদিতে? না না, আমার গদিতে এখন যাবার দরকার নেই। ও ব্যাপারটা একটু প্রাইভেট রাখাই ভালো। তাহলে এই 2000-এর চেকটা? ও, কাল আপনি আমায় ফোন করবেন, বলে দেব কোথায় গিয়ে নিতে হবে। হ্যাঁ, যে আগে স্যার, আপনি যেমন আদেশ দেবেন সেইভাবেই কাজ হবে। আমার কাজে কোনো গোলমাল পাবেন না। আপনি টাকা ফেলবেন, আমি গড়ে তুলব, এই তো আমার কাজ। হে জন্য আপনি আমায় মাইনে দেবেন, শেয়ার দেবেন, আপনি কাজ দেখে নেবেন। আমায় তো এমনি খাটাচ্ছেন না আপনি। চাকর আসিয়া বলিল, আসেন বাবুজি, আপনাদের চৌকা লাগানো হয়েছে। কোথায় রে? আগে হলঘরের পাশে কামরাতে। হ্যাঁ, চলুন স্যার, চলুন স্যার, রাত অনেক হলো, খেয়ে আসা যাক। তবে একটা কথা বলি, আপনি এদের অনেককে ভাঙিয়ে নিচ্ছেন, এতে স্টুডিওর লোকেরা যেন না জানতে পারে। আজই তো ওদেরই পার্টি। সচিন বাবুকে বলবেন কথাটা গোপন রাখতে। না না, কে জানবে? সচিন খেতে গিয়েছে, এলেই বলে দেব। রাত প্রায় শেষ হইয়া আসিল। গদাধর দেখিলেন এখন আর বাড়ি যাওয়া চলে না। গদিতে গিয়ে অবশ্য শুইতে পারিতেন, সেও এখন সম্ভব নয়। ভরমহাশয় গদিতে রাতে থাকে, সে কি মনে করবে? সুতরাং বাকি রাতটুকু অঘোরবাবুর সঙ্গে গল্প করিয়া কাটাইয়া দিলেন। অঘোরবাবুও দেখা গেল গল্প পাইলে আর কিছু চান না, কিংবা হয়তো তাহারও বাড়ি ফিরিবার উপায় নাই এখন। সকাল হইয়া গেল। গদাধর বাগানের পুকুরে স্নান সারিয়া চা পান করিয়া একটু সুস্থ হইলেন। স্টুডিওর অভিনেতা অভিনেত্রীর দল শেষ রাতের দিকে সব চলিয়া গিয়াছে। অঘোরবাবু বলিলেন, তবে আমি যাই স্যার, বাড়ি গিয়ে একটু ঘুমোবো। হ্যাঁ হ্যাঁ, চলুন, আমিও যাব। সচিনকে দেখছি নে, সে বোধহয় রাতে চলে গিয়েছে। গদাধর বাগান বাড়ি হইতে বাহির হইলেন, কিন্তু নিজের বাড়ি বা গদিতে না ফিরিয়া শোভা রানীর বাড়ি গিয়া হাজির হইলেন। শোভা সবে স্নান সারিয়া চা পানের উদ্যোগ করিতেছে। গদাধরকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিলেন, আপনি কি মনে করে এত সকালে? গদাধর আগের মতো লাজুক ও নিরীহ পল্লীগ্রামের গৃহস্থটি আর এখন নাই। মেয়েদের সঙ্গে কথা বলিতে অভ্যস্ত হইয়া উঠিয়াছেন। তিনি প্রথমে শোভার কথার কোনো উত্তর না দিয়া একখানি চেয়ারে বসিয়া পড়িলেন। একবার এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কোনো দিকে কেহ নাই। তখন সুর নিচু করিয়া তিনি বলিলেন, আমাকে দেখে রাগ করছ না সুখী হয়েছ শোভা? মুখ ঘুরাইয়া শোভা বলিল, ওসব ধ্যানের কথা এখন থাক, আমার নষ্ট করবার মতো সময় নেই হাতে। কোনো কাজ আছে কি? না না, কোনো কাজ নয়, তোমায় দেখতে এলাম। হয়েছে, থাক। রাগ কিসের? রাগের কথা তো বলিনি, সোজা কথাই বলছি। একজন ভৃত্য শুধু শোভার জন্য চা ও খাবার আনিয়া টিপয় আগাইয়া শোভার ইজি চেয়ারের পাশে বসাইয়া দিল। শোভা ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, এই বাবুর কই? আগে আপনি তো বলেননি মাইজি। যত সব উল্লুক হয়েছ, বলতে হবে নাকি? দেখতে পাচ্ছ না? গদাধর ব্যস্ত হইয়া বলিতে গেলেন, আহা হা, থাক থাক, আমার না হয় আমি আর চা খাবো না শোভা। ও, তবে থাক। শোভা আর দ্বিরুক্তি না করিয়া নিজের চা পান করা শুরু করিয়া দিল। গদাধর গলা ঝাড়িয়া বলিলেন,
কাল সব কন্ট্রাক্ট হয়ে গেল শোভা। আমার অনুরোধ, তোমায় আমার কোম্পানিতে আসতে হবে। কাল রেখা ও সুষমা সবাই কন্ট্রাক্ট করলে। শোভা চায়ে চুমুক দিতে যাইয়া চায়ের পেয়ালা অর্ধপথে ধরিয়া গদাধরের মুখের দিকে চাহিয়া বলিল, আচ্ছা, কোথায় হলো? ওই কাল রাতে ওই ঘোষেদের বাগান বাড়িতে। অঘোরবাবু ছিলেন? হ্যাঁ, সেই তো সব জোগাড় করেছে। শোভা আর কোনো কথা না বলিয়া নিঃশব্দে চা খাইয়া চলিল, উদাসীন ও নিষ্প্রিয়ভাবে। কোনো বিষয়ে অযথা কৌতূহল দেখানো যেন তাহার স্বভাব নয়। চা শেষ করিয়া সে পাশের ঘরে কোথায় অল্পক্ষণের জন্য উঠিয়া গেল। যাইবার সময় গদাধরকে কিছু বলিয়াও গেল না। পুনরায় যখন ফিরিল তখন হাতে দুখানা গ্রামোফোনের রেকর্ড। একখানা গদাধরের হাতে দিতে দিতে বলিল, এই দেখুন, আমার গান বেরিয়েছে এই চেম্বি থেকে, কাল এনেছি। গদাধর পড়িয়া দেখিয়া বলিলেন, তাই তো, বেশ ভালো গান। শুনবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মন্দ কি, বাজাও না। শোভা রেকর্ডখানা গদাধরের হাত হইতে লইয়া পাশের ঘরের বড় ক্যাবিনেট গ্রামোফোনে চড়াইয়া দিয়া আসিল। গদাধর গানের বিশেষ কিছু বোঝেন না, ভদ্রতার খাতিরে এক মনে শুনিবার ভান করিয়া বসিয়া রহিলেন। রেকর্ড শেষ হইলে মুখে কৃত্রিম উৎসাহের ভাব আনিয়া বলিলেন, বেশ বেশ, ভারী চমৎকার, ওখানা দাও তো শুনি। শোভা কিন্তু নিজে একবারও জিজ্ঞাসা করিল না গান কীরকম হয়েছে। বোধহয় গদাধরের নিন্দা ও সুখ্যাতির ওপর সে কোনো আস্থা রাখে না। রেকর্ড বাজানো শেষ হইয়া গেল। শোভা একবার ঘড়ির দিকে চাহিল। গদাধর ইঙ্গিত বুঝিতে পারিলেন, এইবার বোধহয় শোভা উঠিবার জন্য ব্যস্ত হইতেছে। 10টা প্রায় বাজে। অনিচ্ছার সহিত তাহাকে বলিতে হইল, আচ্ছা, আমি তাহলে আসি। হ্যাঁ, আসুন। আমার কথার কোনো উত্তর দিলে না তো? কি কথা, বুঝলাম না তো। ওই যে আমার ফিল্ম কোম্পানিতে কন্ট্রাক্ট করার। শোভা গম্ভীর মুখে বলিল, আপনি আমার সঙ্গে পরামর্শ করে কাজ করুন, এ কথা আমি আপনাকে বলছি নে। তবুও কন্ট্রাক্ট করার আগে আমায় বললে পারতেন। আপনার টাকা গেল তাতে আমার কিছুই নয়। আপনার টাকা আপনি খরচ করেছেন, তাতে আমার কি বলার থাকতে পারে বলুন? কিন্তু আপনি যে কাজ জানেন না সে কাজে না নামাই উচিত ছিল আপনার। আমি অবশ্য এমনি বললাম, আপনাকে বাধাও দিচ্ছি নে বা বারণও করছি নে। আপনার বিবেচনা আপনি করবেন। কেন, তোমার কি মনে হয় এ ব্যবসায় লাভ হবে না? আমার কিছু মনে হয় না। আমায় জড়াচ্ছেন কেন এই কথায়? না না, বললে কি না কথাটা, তাই বলছি। দেখুন, আমার যা মনে হয় তা আপনাকে আমি বললাম। ফিল্ম কোম্পানি খুলে সকলে যে লাভবান হয় বা লক্ষপতি হয় তা কিন্তু নয়। অগরবাবু অবশ্যই 2-3টে ফিল্ম কোম্পানিতে ছিলেন, কাজ বোঝেন। তবে অনেস্ট কি না আমি জানি না। আপনি করেন অন্য ব্যবসা, এর মধ্যে আপনি না নামলেই ভালো করতেন। তুমি বড় নিরুৎসাহ করে দাও কেন লোককে? নামছি একটা শুভ কাজে, তা তুমি আসবে কিনা বলো। দোহাই আপনার গদাধর বাবু, আমি কিছু নিরুৎসাহ করিনি, আপনি দমবেন না। তবে আমার কথা যদি বলেন, আমার আশা হবে না। এই উত্তর শোনার জন্য আজ সকালে তোমার এখানে এসেছিলাম আমি। মনে বড় কষ্ট দিলে শোভা। আমার বড় আশা ছিল তোমাকে আমি পাবই। দেখুন, আপনি পাটের ব্যবসা করে এসেছেন। অন্য ব্যবসার কথা আপনি কি বোঝেন যে যা তা বলতে আসেন? প্রথমত, আমি তো ইচ্ছে করলেই যেতে পারিনি। ওদের স্টুডিওতে আমার এখনো 1 বছরের কন্ট্রাক্ট রয়েছে।
তাছাড়া আমি একটা নিশ্চিত জিনিস ছেড়ে অনিশ্চিতের পেছনে ছুটব, এমন বোকা আমায় ঠাউরেছেন? কি বলো শোভা, আমার কোম্পানি অনিশ্চিত? তা নয়তো কি? আপনি এ কাজ বোঝেন, পরের হাতে খেলতে হবে আপনাকে। এক ব্যবসার টাকা রোজগার করে অন্য ব্যবসায় ঢালছেন, কারো সঙ্গে পরামর্শও করেননি। ওতে আমার যেতে সাহস হয় না। আচ্ছা শোভা, যদি তোমার সঙ্গে পরামর্শ করতাম, কি পরামর্শ দিতে? সে কথায় দরকার নেই আর। কারো কথার মধ্যে আমি কখনো থাকিনি গদাধর বাবু, আমায় মাপ করবেন। বিশেষ করে এর মধ্যে রেখা সুষমা রয়েছে, ওরা সকলেই আমার বন্ধু লোক। এক স্টুডিওতেও কাজ করেছি অনেক দিন। আর অগরবাবুকে আমি কাকাবাবু বলে ডাকি, উনিও আমাদের শ্রদ্ধার পাত্র। অতএব আমি এ কথার মধ্যে থাকবো না। তা হচ্ছে না শোভা, আমার কথার উত্তর দাও, তুমি কি পরামর্শ দিতে? শোভা ধমকেশ্বরে বলিল, ফের ওই কথা? ওর কথায় আমার কাজ নেই। আচ্ছা, আমাকে কেন আপনি এর মধ্যে জড়াতে চান বলতে পারেন? আমি কারো কথায় কখনো থাকিনি, তবু আমি কখনো আপনাকে পরামর্শ দিতাম না। দিতে না? না, ব্যাস, আপনি এখন আসুন তো, আমি এখন উঠব, অনেক কাজ আছে আমার। গদাধর কিঞ্চিত অনিচ্ছা সত্ত্বেও বিদায় লইতে বাধ্য হইলেন। নমস্কার, শুনছিলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দম্পতি। আজ ছিল তৃতীয় পর্ব। খুব শীঘ্রই নিয়ে আসছি পরবর্তী পর্ব, শুনতে থাকো। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে। ধন্যবাদ।